পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই সন্ধ্যায় উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত উদ্যান টেলিভিশনের পরিকল্পনায় সাম্প্রতিক সময়ে আলোচিত কবিদের কবিতা পাঠ ও আড্ডা অনুষ্ঠান দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে আছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে এই সময়ের আলোচিত কবি তাহমিনা শিল্পী। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই সময় আলোচিত কবি রুদ্র মুস্তফা, এবং ভারতের ত্রিপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি চিরশ্রী দেবনাথ। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা একটু বিলম্ব হয়ে গেছে আজকে অনুষ্ঠানটি শুরু করতে, একটু কারিগরি সমস্যা হচ্ছিল, বাট এই মুহূর্তে সব ঠিক আছে। আমরা দেরি না করে আজকে অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি প্রথমেই চলে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে। কবি তাহমিনা শিল্পী, আপনি প্রথমেই দুটি কবিতা পাঠ করবেন। কবি তাহমিনা শিল্পী, আপনি প্রথমে দুটি কবিতা পাঠ করবেন। আহ, সবাইকে শুভেচ্ছা। উদ্যান টেলিভিশনের এই আয়োজনকে আহ, স্বাগত জানাচ্ছি, এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন এবং সঞ্চালক সহ কবি রুদ্র মোস্তফা এবং কবি চিরশ্রী দেবনাথকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রথমে আমাকে দুটো কবিতা পাঠ করতে বলা হয়েছে। আমি একটি কবিতা পাঠ করছি। আমরা এখন যেমন একটি অস্থির সময়ের মধ্যে সময় পার করছি, দিন পার করছি, আহ তেমনই একটি কবিতা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। কবিতার শিরোনাম জাগো বাহে, মুক্ত করো এই পরবাস। কত মানুষ কত কিছুই না লুকিয়ে রাখে, দুরন্ত শৈশব, গোপন প্রেম, কষ্ট, বেদনা, স্বপ্ন। এমনকি পাঞ্জাবের আস্তিনের ভাঁজে লুকায় বোমা বানাতে গিয়ে উড়ে যাওয়া হাত। আমিও শাড়ির আঁচলে গিঁট বেঁধে লুকিয়ে রেখেছি কিছু অস্থির সময়। বাতাসে কখনো কখনো তা স্থির হয়ে যায়, শব্দেরা তড়পাচ্ছে ভারী। কৃপণতা নেই আজ কোনো আর, আচমকা গুলির আওয়াজ বন্ধ করেছে কানের দ্বার। স্পষ্ট শুনতে পাই না আজকাল, বারুদের গন্ধে ফুসফুসে নিদারুণ অক্সিজেন সংকট। তুবড়ি ছোটানো কণ্ঠনালীটা ভুগছে বাকরুদ্ধতায়, ফুঁসে উঠছে না কোনো বিক্ষোভ মাখা স্লোগান। দেশপ্রেম আর চেতনা জাগানিয়া গানও আজ উল্টো স্রোতে বয়। চাপাতি ঝুলছে সেখানে, প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি তাই। স্বজন বিচ্ছেদ কি করে সইতে হয়, ওকে পাথর বেঁধে রোজ করি অনুশীলন। অচেনা পথে তবু দেখা এক নীল কমলের, শব্দেরা নড়ে চড়ে ওঠে। একটা মিষ্টি প্রেমের পদ্ম আছাড়ি পাছাড়ি কাঁদে, ঘেটে চোখের নুন মিশ্রিত কাদা জল। কলমের গা বেয়ে নামে রক্তপ্রপাত, শব্দেরা থমকে যায়। আতঙ্ক যেখানকার দিবারাত্রি করেছে গ্রাস, সেখানে কি করে হবে কবিতার চাষ। এখন সময় নুরুল দিনের নয় কবিতার। জাগো বাহে, হটাও ক্রান্তিকাল, হলো দুয়ার, মুক্ত করো এই পরবাস। আমি পৃথিবীর সকল ধর্ষিত নারীকে উৎসর্গ করে আরেকটি ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম প্রবঞ্চক সময়। নির্মম তাণ্ডবের নদী বয়ে গেছে বালিকার দেহে, গোলাপি বিকেলটা তার ছোঁয়া মেরে নিয়ে গেছে হিংস্র শকুন। বর্ণিল সকাল দুপুর সন্ধ্যেটাও তার হয়েছে ম্লান। বিষাক্ত গোখরোর ছোবলে গাঢ় নীল বর্ণ হয়েছে তার শ্বেত শরীর। নরম হৃদয়টা অভিমানে পুড়ে পুড়ে হয়েছে অঙ্গার।
বালিকার দীর্ঘশ্বাসের অভিশাপে উঠছে ফসলের মাঠ, ফুলের বাগান। সময়ের প্রবঞ্চনায় নত যেন আমি বড় অপরাধী হয়ে যাই বালিকার কাছে। সাপ মোচনের জন্য খুঁজি কিছু মানুষের মানবিকতার হাত। মানবতার ঘরের দরজায় কারা যেন খিল তুলে দিল সশব্দে। দরজার ওপাশে দাঁড়িয়ে মাংস লোভী কিছু পুরুষ, বাকি সবাই কেবল হিন্দু আর মুসলমান। ধন্যবাদ কবিতা আমিনা শিল্পী, চমৎকার করে দুটি কবিতা পাঠ করার জন্য। আমাদের সঙ্গে বেশ কিছু কবি বন্ধু যুক্ত হয়েছেন। কবি কুশল ভৌমিক বলছেন আছি আসি, কবি রওশন রুবি বলছেন শুভেচ্ছা আপনাদের জন্য, কবি মঞ্জুরুল ইসলাম বলছেন সঙ্গে আছি, নিশ্চয় প্রাণবন্ত আলোচনা হবে। কবি শামসুদ্দিন হীরা বলছেন শুভেচ্ছা সবাইকে, কবি মাহফুজা অনন্যা বলছেন শুনছি, শুভেচ্ছা সবাইকে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি চিরশ্রী দেবনাথ আপনার কাছে। আপনি দুটি কবিতা পাঠ করবেন, কবি চিরশ্রী দেবনাথ, এবং প্রস্তুত থাকবেন কবি রুদ্র মোস্তফা। রুদ্র মোস্তফা আপনাকে সবার শেষ দিচ্ছি একটি কারণে, কারণ মাঝখানে যদি উনি কবিতা না পাঠ করেন তাহলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, এই জন্য আপনি প্রস্তুত থাকবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চিরশ্রী দেবনাথ, আপনি দুটি কবিতা পাঠ করবেন। যে কবি বন্ধুরা রয়েছেন তাহমিনা শিল্পী এবং রুদ্র মোস্তফা, তাদেরকে রইল আমার শুভেচ্ছা। উদ্যান লিটল মেঘের আয়োজনে এই সন্ধ্যায় আমন্ত্রিত হতে পেরে খুবই ভালো লাগছে। তো আমি আমার লেখা দুটো কবিতা পড়ছি। প্রথম যে কবিতাটি আমি পড়ব সে কবিতাটির নাম হচ্ছে এক হেমন্ত সকালে। পৃথিবীর শেষতম স্টেশনে জ্বলে ওঠে মাঝরাতি স্বচ্ছ এক আলো। ধূসর এক স্টেশন মাস্টার কুয়াশা পাত্রে জমা করতে থাকে অতি সূক্ষ্ম জীবন্ত মেঘকণা। তারা আসলে সব মানুষ ঘুমিয়ে গেলে তার গহন থেকে বেরিয়ে আসা কষ্টগুলো। একটি কষ্টের গায়েও লেগে নেই ময়লা, কি ভীষণ নরম প্রতিটি কষ্টবিন্দু। সার সার কুয়াশা পাত্র জমা হচ্ছে থেমে থাকা একটি ট্রেনের কামরায়। দূরতম কোনো বর্তমানে রোবটেরা যখন ভালোবাসা জাগানোর জন্য খেয়ে নেবে এক চামচ অক্সিটোসিন, তখন এক হেমন্ত সকালে সব কুয়াশা পাত্রের ঢাকনা খুলে যাবে, পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বিশুদ্ধ কষ্টবিন্দু, আর তাকে জড়িয়ে থাকা ভালোবাসা স্পেকট্রাম। আমার যে দ্বিতীয় কবিতাটি পড়ব সে কবিতাটি এই সময়ের প্রেক্ষিতে লেখা। এখন আমরা যে কোনো সময় যে কোনো মানুষ তার প্রিয়জনকে হারিয়ে ফেলছে, গভীর দুঃখে নিমজ্জিত হচ্ছে আমাদের পৃথিবী। সেই সময়টাকে তুলে ধরারই চেষ্টা করছি। কবিতার নাম জমিন ও আসমান। মুখ থেকে খুলে ফেললো মুখোশ, এখানে বাতাস সুগন্ধিত। দুজন পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে, দুজোড়া হাত উন্মুক্ত, কাছেই দরিয়া। জালিম রাত, আকাশে চাঁদ পুরাতন শরাবি। জ্যোৎস্নার বিষাদে ভেসে যাচ্ছে নহবত। কিছুদিন আগে একটি উৎসব শেষ হয়েছে। উৎসব শেষ হলে পৃথিবীতে আবার জেগে ওঠে অপেক্ষা। তাদের মাঝখানে আর অপেক্ষা নেই আজ। অশরী দেহ মিশে গেলে চরাচরে জেগে ওঠে নিঃশব্দতা। মুকাম্মল হয়েছে এই জমিন, অবশেষে তাদের ঢেকে দিতে এসো মুসাফির। নমস্কার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি রুদ্র মুস্তফার কাছে। আজকে প্রথমবারের মতো রুদ্র মুস্তফা দুটি কবিতা একসঙ্গে পাঠ করবে এই মুহূর্তে। কবি রুদ্র মুস্তফা। মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বলুন। উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায়, উদ্যান টেলিভিশনের আয়োজনে আজকের এই কবিতা পাঠের চমৎকার অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই ঈদের সময় চমৎকার আয়োজনের জন্য যারা দেখছেন কাছে দূরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পাঠ করছি দুটি কবিতা। এই সময়ে দুটি কবিতা, আমরা যেহেতু বৈশ্বিক করোনা কাল অতিক্রম করছি, সে সময় নিয়ে একটি কবিতা পাঠ করছি।
মৃত্যু থেকে মরকের তফাৎ। আরো গভীরে তাকাও, দেখতে পাচ্ছ দুঃসহ দিন। দেখো কি অসাবধানে, কি অবিবেচনায় আমরা দিনগুলো ঠেলে দিচ্ছি, অবজ্ঞায়, অবহেলায়। আমাদের ধাক্কায় হোঁচট খেতে খেতে, কিছুটা হামাগুড়ি দিয়ে দিনগুলো চলছে মন্বন্তরের পথে। অথচ ওই পথেই আমাদের শিশুরা হাঁটবে, ছুটবে বহুদূর। আরো গভীরে তাকাও, দেখো ঝাপসা করে দিয়ে নিকট দূর কেমন চলে এসেছে কাছে। আমরা ঠেলে দিচ্ছি দিনগুলো, আমরা তৈরি করছি এমন সময় যেখানে হাঁটতে শেখার আগেই দৌড়াবে শিশু। সময়কে ধরতে তারা ছুটবে মন্বন্তরের পথে। একটু পিছনে তাকাও, কি দেখতে পাচ্ছ? ভূমিষ্ঠ হওয়া শিশু, তার চিৎকার, হামাগুড়ি, হাঁটতে শেখা এবং তার ছোটাছুটি। কাকে দেখছো তুমি? কি দেখছো? ভালো করে দেখো। দেয়ালে দেয়ালে শৈশবের দাগ, মায়ের বহুবর্ণ স্নেহের নিচে নির্ভার পিতার পণ হাল ধরেছে জীবনের। এবার সামান্য সামনে তাকাও, অতীতের থেকে একটু দূরে। কি দেখতে পাচ্ছ? ঝলমল ইতিহাস দিন বেঁচে থাকার ইশতেহার নিয়ে কেমন হাসছে। গুচ্ছ গুচ্ছ ফুলের মধ্যে দাঁড়িয়ে আলাদা করছে মৃত্যু থেকে মরকের তফাৎ। আরো গভীরে তাকাও, দেখো কেমন ধেয়ে আসছে দুঃসহ দিন। ঝরে যাওয়ার আগে আমাদের শিশুদের জন্য আমরা কি দিতে পারি না এমন একটা নিরাপদ পৃথিবী? কি অসাবধানে, কি অবিবেচনায় আমরা দিনগুলো ঠেলে দিচ্ছি, অবজ্ঞায়, অবহেলায়, মরকের দিকে, মন্বন্তরের পথে। আমি আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম ক্যামোফ্লাজের শহর। রোয়া ওঠা শহরের উন্নাসিক আলোয় পরস্পরের সাথে আমাদের সম্পর্ক। আগুনের কাছে ছাঁটা জামার মতো একাকিত্বতায় ইলেকট্রিক আগুন হয়ে বহুদূর পর্যন্ত পোড়ায় সর্বস্ব দিয়ে। বিলবোর্ড যুদ্ধ করে বিবেকের সাথে, আত্মা অবিশ্বাস করে আত্মীয়কে। কত শৈশবের ধুলু পৌরত্বকে করে পরিহাস। প্রতিটি প্রিয়জন ভেতরে অন্যজন, প্রতিটি ঘরে আমাদের বিচ্ছিন্ন বাস। তবু আমরা পরস্পর বেঁচে থাকি বিজ্ঞাপন জুড়ে। এই শহরে রঙের চেয়ে প্রচার রঙিন, এই শহরে হৃদয়ের চেয়ে প্রদর্শন বড়। এখানে আধুনিক হওয়া মানে নিজের মতো বাঁচা, দ্বীপ থেকে দ্বীপান্তরে কেবলই দৌড়ে দৌড়ে পৌঁছানো, সুতোদের সেলাই করা এক একটা বিচ্ছিন্নতার গল্প। এখানে মোড়কে মোড়কে বন্দি আভিজাত্যের কান্না, এখানে ঝিনুকের ব্যথা ঝুলে থাকে ফুটপাতের দোকানে। বিষাক্ত কার্বনের কাঁথা গায়ে জড়িয়ে ভালোবাসা উদযাপিত হয় ক্যামোফ্লাজের কারখানায়। এই শহরের আয়না জুড়ে আগুনের উৎপাত, দৈনিক নিজের ভেতর থেকে বেরিয়ে আসে দগ্ধ মুখ। ধন্যবাদ। ধন্যবাদ কবি রুদ্র মোস্তফা, চমৎকার দুটি কবিতা পাঠ করার জন্য। ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে আমাদের বন্ধুদের কাছ থেকে। লাভলি মুস্তফা বলছেন সবাইকে শুভেচ্ছা। কবি মাহফুজা অনন্যা বলছেন খুব ভালো লাগছে কবিতা রুদ্র মুস্তফা। লাভলি মুস্তফা আবারও বলছেন খুব ভালো লাগছে কবিতা রুদ্র মুস্তফা। কবি শামসুদ্দিন হীরা বলছেন তিন কবির চমৎকার উপস্থাপনা ও পরিবেশনা শুনতে বেশ লাগছে। কবি মঞ্জুরুল ইসলাম বলছেন বাহ কি দারুণ কবিতা। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের যথারীতি প্রশ্নোত্তর পর্বে। আমরা যেহেতু রুদ্র মুস্তফা আমাদের স্ক্রিনের সামনে রয়েছেন, রুদ্রকে দিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করব। তার পূর্বে যেহেতু কারিগরি ত্রুটির কারণে আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু বিলম্ব হয়েছে, আমি এখন তিন কবিকে পরিচয় করে দিচ্ছি। তাহমিনা শিল্পী এই সময়ের একজন প্রতিষ্ঠিত এবং বেশ অগ্রসরমান কবি। ইতিমধ্যেই তার 10টি গ্রন্থ বের হয়ে গেছে। তার 3টি কবিতার গ্রন্থ, গল্প গ্রন্থ 3টি, শিশুতোষ গ্রন্থ 3টি, সম্পাদিত গল্প গ্রন্থ 1টি এবং এই নিয়ে তার 10টি বই আর কি। এবং উনি বেশ কিছু পুরস্কারও পেয়ে গেছেন। এরপরে আমি আসছি কবি চিরশ্রী দেবনাথ। কবি চিরশ্রী দেবনাথের ইতিমধ্যেই 8টি কবিতার বই বের হয়ে গেছে, গল্প গ্রন্থ 1টি প্রকাশিত হয়েছে, যৌথ কাব্য গ্রন্থ 1টি এবং উপন্যাস 1টি। এবং কবি চিরশ্রী দেবনাথ
কীর্ণকাল নামে একটি লিটল ম্যাগাজিন যৌথভাবে সম্পাদনা করছেন এবং কবি চিরশ্রী দেবনাথের ব্যারন ফিল্ড অবলম্বনে একটি শর্ট ফিল্ম ইতিমধ্যেই হয়ে গেছে, যেটি নাইজেরিয়ায় প্রদর্শিত হয়েছে। এবারে আমি আসছি কবি রুদ্র মোস্তফার কাছে। কবি রুদ্র মোস্তফা একজন আপাদমস্তক জাত কবি এবং কথা সাহিত্যিক। ইতিমধ্যেই তার দুটি কবিতার বই বের হয়ে গেছে এবং একটি গল্পের বই বের হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি আজকে প্রশ্নোত্তর পর্বে। প্রথমে যাচ্ছি কবি রুদ্র মোস্তফার কাছে। রুদ্র মোস্তফা, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? রুদ্র মোস্তফা। আসলে লেখালেখির জগতে আসাটা, লেখার ব্যাপারটি হয়তো ভেতর থেকে খুব ছোটবেলা থেকে ছিল। আমি স্কুলে অভিনয় করতাম, একক অভিনয়, কবিতা আবৃত্তি করতাম। সে সময় যে অভিনয়গুলো তৈরি করতাম আমাদের মফস্বল স্কুলগুলোতে, একক অভিনয়গুলো ছোট ছোট গল্পের মতো ছিল। সেই গল্পগুলো নিজের মতো করে তৈরি করতে হতো। কিন্তু প্রথম লেখালেখির আত্মপ্রকাশটা কলেজে পড়ার সময়, আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, সেটা 2003 সালের, আমার যখন লেখাটা বের হয় সেটা 2003-এর ডিসেম্বরে আজকের কাগজে। আমি 4 সালে ইন্টারমিডিয়েট পাশ করি। 3 সালে আজকের কাগজের সুবর্ণ সংখ্যায় একটি গল্প বের হয়। গল্পটির নাম একটি প্ল্যাটফর্ম ও একজন মায়াবতী। মূলত কথা সাহিত্য দিয়েই লেখালেখির জগতে প্রবেশ। আর লেখালেখিটা আসলে মননের গভীরের বিষয়। শুরুটা আসলে আমাদের ওই হাঁটতে শেখার মতোই। কবে হাঁটতে শিখেছি প্রথম সেটা যেমন আমরা বলতে পারি না, ঠিক কবে লিখতে শিখেছি বা লিখছি সেটা আসলে বলা মুশকিল। কবিতা ভালোবাসি ছোটকাল থেকেই, গল্প পড়তে ভালোবাসি। তখন থেকেই আস্তে আস্তে মগজে এবং মননে সেটি তৈরি হয়। তবে প্রকাশটা 2003 সালের ডিসেম্বর আজকের কাগজের সুবর্ণ সংখ্যায় গল্প প্রকাশের মধ্য দিয়ে। ধন্যবাদ রুদ্র মোস্তফা। আরো কিছু বলবেন? হ্যাঁ, আর কবিতার ব্যাপারটি হচ্ছে, কবিতা ভালোবাসাটা আসলে ব্যাপকভাবে যদি বলি যে লেখালেখির প্রস্তুতি পর্ব, সেটা জীবনানন্দ দাশ থেকেই। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার বড় আপা তখন জীবনানন্দ দাশ খুব পড়তেন, তার কাছে জীবনানন্দ দাশ সমগ্র ছিল। সেই সময় হচ্ছে বড় বোনের আন্ডারলাইন করা লাইনগুলো দেখতে পড়তে খুব ভালো লাগতো। তখন মনে হতো যে যে কবিতাগুলো পড়ছে তার থেকে কবিতাগুলো আলাদা। সেখানে মার্ক করা শব্দগুলোর মধ্যে ছিল রুগা শালিকের বিবর্ণ ইচ্ছা, বিকেলের উপকণ্ঠ, এমন এমন শব্দ, এবং লাইনগুলাও এত বেশি ভালো লাগতো। তখন মনে হয়েছে যে এই লাইনগুলো অন্যরকম কেন। তখন ঠিক শব্দালঙ্কার, অর্থালঙ্কার এগুলো বুঝতাম না, কিন্তু বিশেষভাবে ভালো লাগতো। মনে হতো যে জীবনানন্দ দাশ অন্যদের থেকে আলাদা। ওই বোধটি হচ্ছে যে লেখালেখির জগতে অন্যদের থেকে আমাকেও আলাদা লিখতে হবে। ওরকম করে 1 লাইন 2 লাইন করে হয়তো লেখা শুরু করতাম, সেটা ক্লাস 9-10 এর দিকে। তো কবিতার ব্যাপারটিও ঠিক এভাবে। ধন্যবাদ কবি রুদ্র মোস্তফা চমৎকার করে বলার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে একই প্রশ্ন নিয়ে। কবি তাহমিনা শিল্পী, লেখালেখির জগতে আপনি কিভাবে এলেন? কবি তাহমিনা শিল্পী, মাইকটা আনমিউট করে দিবেন বাস। কবি তাহমিনা শিল্পী, হ্যাঁ বলুন। ধন্যবাদ কবি তৌফিক জহুর ভাই। আসলে লেখালেখির জগতে কি করে এলাম এটা নির্দিষ্ট করে বোধহয় সবার পক্ষেই বলা একটু কঠিন। তারপরে যদি একটি দুটি ঘটনার উল্লেখ করতে বলা হয় তাহলে আমি কয়েকটি ঘটনা বা একটি ঘটনার উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে যে আমার বাবার একটি ডায়েরি ছিল, নীল কালো মলাটের ডায়েরি। প্রতি রাতে সে ঘুমানোর আগে কিছু একটা লিখতো সে। তো ওই ডায়েরির প্রতি আমার একটা বিশেষ কৌতূহল থেকে দেখতাম যে, মানে কৌতূহল থেকে আমি ওটা খুলে দেখলাম কি কি লিখছে, কিছু শব্দের মালা, কিছু বাক্যের পরে বাক্য লেখা। তো এগুলো অ্যাকচুয়ালি কবিতা, এটা আমার কখনো বোধে আসেনি। তো এই আগ্রহটা যখন আমার বাবা বুঝতে পেরেছিলেন, তখন একদিন, আমি তখন ক্লাস 4, বৃষ্টি হলো খুব। তো বৃষ্টি বিকেলে সে বললো যে চলো আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখি। তো বৃষ্টি যে আসলে দেখার বিষয় বা দেখতে হয় খুব মন দিয়ে, এটা আমার কখনো জানা ছিল না। কিন্তু ঠিক ওই দিনের পরে আমি বুঝতে পারলাম যে বৃষ্টিটা দেখার বিষয় আছে, বৃষ্টির মধ্যে একটা মুগ্ধতা আছে। তারপর বৃষ্টিটা যখন থেমে গেল, আমরা বাবা মেয়ে দুজন মিলে রাস্তায় হেঁটে আসলাম। আসার পরে সে দুটো কাগজ আর দুটো কলম নিয়ে আসতে বললো। আমি দুটো খাতা নিয়ে গেলাম, কলম নিয়ে গেলাম, বললো যে এতক্ষণ আমরা যা দেখেছি সেগুলো তুমি তোমার মতো করে লিখবে, আমি আমার মতো লিখবো, এটা একটা প্রতিযোগিতা। তো আমরা লিখলাম। লেখার পরে বাবা বললেন যে তোমার লেখাটা খুব ভালো হয়েছে, এই কবিতাটা সবচেয়ে সুন্দর হয়েছে।
তখন তো আমি খুব খুশি, বাবাকে হারিয়ে দিয়েছিলাম। কিন্তু আসলে ওটা যে আমাকে ইন্সপায়ার করার জন্য ছিল, সেটা আমি পরে বড় হয়ে বুঝতে পেরেছি। আর মাকে দেখতাম গল্প লিখেছিল তার অফিসের যে বার্ষিকী ছিল সেটাতে। তো এভাবেই আমি অল্প অল্প করে লেখার জগতে আসলে এলাম, মূলত ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। ধন্যবাদ কবিতা আমিনা শিল্পী। এ পর্যায়ে আমি ঠিক একই প্রশ্নে চলে যাচ্ছি কবি চিরশ্রী দেবনাথের কাছে। চিরশ্রী দেবনাথ, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? নমস্কার সকলকে। আমি ছোটবেলা থেকেই লিখতাম। ছোটবেলায় আমাদের বাড়িতে লেখালেখির পরিবেশ ছিল। আমার বাবা অধ্যাপক ছিলেন এবং তিনি লেখালেখি করতেন বিভিন্ন পত্র পত্রিকায়। তো সে সময় ত্রিপুরা রাজ্যের যে প্রধান দৈনিক পত্রিকা, দৈনিক সংবাদ, সেখানে ছিল ছোটদের পাতা। সেই ছোটদের পাতায় আমি তখন 8-9 বছর, 10-12 বছর, সে সময় আমি ছোট ছোট গল্প, কবিতা এসব লিখে পাঠাতাম এবং সেগুলি উঠতো সেখানে। তো সেটা একটা ইন্সপিরেশন ছিল আমার জন্য। তারপর আমি কলেজে ভর্তি হই। সেখানকার কলেজের যে ওয়াল ম্যাগাজিন থাকে বা কলেজ পত্রিকা থাকে সেখানেও লিখতাম, বিশ্ববিদ্যালয়েও লিখতাম। কিন্তু তারপর আমার বিয়ে হয় এবং কিছুদিন আমি লেখালেখি করিনি, আর নানান দিকে আমার মন চলে গিয়েছিল। সে সময় 2013-14 সনে আমার হাজবেন্ড আমাকে একটি টাচ ফোন প্রেজেন্ট করেন এবং আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। তো সেই ফেসবুক অ্যাকাউন্টে এসে আমি দেখলাম যে সে সময় আস্তে আস্তে আমি পরিচিত হতে থাকি একটা বিশাল জগতের সঙ্গে। আমি কিভাবে যে এই লেখালেখির জগৎ বা বিভিন্ন কবিদের লেখার সঙ্গে এই ফেসবুকের মাধ্যমে ঢুকে গেলাম, সেটা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। তো প্রথম আমি আমার নানা রকম কবিতা লিখতাম, যা মনে আসতো ওই টাচ ফোনে লিখতাম বাংলায়। এরকম লিখতে লিখতে এক সময় আমি, এ সময় যারা লিখছেন তাদের মধ্যে একজন প্রথম ভালো লাগা যে কবি ছিল তিনি হলেন পশ্চিমবঙ্গের শ্বেতা চক্রবর্তী। ওনার লেখার সঙ্গে আমি পরিচিত হই, আমার মধ্যে কবিতাটা গ্রো করতে শুরু করে এবং তখন আমি বিভিন্ন কবিতার বই পড়তে থাকি এবং ফেসবুকে অনবরত লিখতে থাকি। প্রায় প্রতিদিন একটি করেই কবিতা দিতাম ফেসবুকে এবং দেখলাম বেশ অনেক মানুষ সেটা পড়ছেন। আস্তে আস্তে বিভিন্ন পত্রপত্রিকা আমার কাছ থেকে চেয়ে নিতে থাকলো কবিতা। তারপর সেই ফেসবুকে লেখা কবিতা দিয়ে আমার প্রথম কাব্যগ্রন্থ জল বিকেলে মেঘের ছায়া প্রকাশিত হলো, সেই শুরু। এবং এখন পর্যন্ত কবিতা লিখছি। কবিতার সঙ্গে সঙ্গে গল্প এলো, গল্প আমি ছোটবেলা থেকেই লিখতাম। তারপরে গল্পের সঙ্গে সঙ্গে এলো উপন্যাস লেখার তাগিদ। তো এইভাবেই চলছে এবং আশা করি যতদিন নিজের মধ্যে সৃজন ক্ষমতা থাকবে আমি লিখবো। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ, চমৎকার করে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি কামরুন নাহার কোহেলি। কামরুন নাহার কোহেলি বলছেন, বাহ, খুব সুন্দর। আমাদের অনুষ্ঠানটি দেখছেন পশ্চিমবঙ্গের 80 দশকের গুরুত্বপূর্ণ কবি সমিত বসু। দাদা বলছেন আসি, ভালো হচ্ছে তৌফিক। চিরশ্রী দেবনাথ, আপনি যাবেন না এই পর্যায়ে, আমরা আবার আপনার কাছে যাচ্ছি, যেহেতু স্ক্রিনের সামনে আপনি রয়েছেন। আপনি এবার একটি কবিতা পাঠ করবেন। চিরশ্রী দেবনাথ, আপনি একটি কবিতা পাঠ করবেন। আচ্ছা, এরপর কবিতা পাঠ করবেন রুদ্র মুস্তফা, এরপরে আমিনা শিল্পী। পাঠ করুন। আচ্ছা, আমি যে কবিতাটি পাঠ করব সে কবিতাটির নাম হচ্ছে সমুদ্র গৃহ। একজন বড়লোকের মেয়ে একজন গরিবের ছেলেকে ভালোবাসলো। তারপর গাছে গাছে ফুল ও ফল। একটি নিবিষ্ট বৈশাখে রেজিস্ট্রিও সমাপ্ত। আকাশ থেকে আসন্ন বর্ষার আরক্ত জলধারা তাদের ভিজিয়ে দিল খোলা রাস্তায়। মেয়েটি ছেলেটির বাড়ি এলো, 3খানা ঘর, খোলা বারান্দা, একটি লেবু গাছ ও পাশের বাড়ির কাঠগোলাপ, গাছের ফুলে ছাওয়া অবাধ্য ডাল। সবকিছু মিলিয়ে মেয়েটি অপেক্ষা করতে লাগলো নির্জনতার। অবশেষে রাত, মাঝখানের ঘর, 3খানা দরজা, সারা রাত অন্যদের আসা যাওয়া, রাগ, চলতে থাকা অভিমান। গরিব ছেলেটি হয়তো এই দুরন্ত সমস্যাটির আশু সমাধান নিশ্চয়ই করবে, কিন্তু খুব দেরি হওয়ার আগে এইসব ভালোবাসা প্রবণ দম্পতিরা পৃথিবীর কাছ থেকে কি একটি নির্জন সমুদ্র গৃহ উপহার পেতে পারে না? নমস্কার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রুদ্র মুস্তফা। কবি রুদ্র মুস্তফা, আপনি একটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন কবি তাহমিনা শিল্পী। রুদ্র মুস্তফা। পাঠ করছি, এবার একটি প্রেমের কবিতা পাঠ করছি।
তারপরও ভালোবাসা থাকে। বিরহে ভিজে যাওয়ার পর অনুতাপের জোনাকি জলে স্মৃতির গলি ঘুজিতে দীর্ঘশ্বাসের ছায়া ফেলে ফেলে যেদিন গেছে তা আবার ফিরে ফিরে আসে স্তব্ধতার রঙিন রাস্তা। কথা বলে সে মৌন ভাষায়, যাপিত জীবনের দুয়ার খুলে খুলে। ভিজছে হৃদয় ফেলে আসা ভুলের সঙ্গে একা একা। পুরনো জ্যোৎস্না কুয়াশার মতো কথা কয়, অনেক স্বপ্ন ঢেকে দিয়ে ডেকে ডেকে হৃদয়। আহা অভিমান, কিভাবে পুরো তুমি প্রচন্ড বৃষ্টিতে ভিজেও, কিভাবে উড়াও তুমি প্রেমের পদাবলী উত্তুঙ্গ মেঘের শিখরে। আমি হাত দিয়ে মেঘ ছুঁই, মেঘ হাতড়ে খুঁজি তোমার মন, তবু তোমাকে পাই কতটুকু। সব প্রেম হেরে গেলে ঈর্ষা কথা কয়, বুঝি তুমি কেঁপে ওঠো প্রবল পরিতাপে। তারপর ফের অনুভবের ফাটলে ফাটলে বিষণ্ণতা জড়ায়, রাতের স্রোতের মতো নীরব হয়ে বুকের গভীর দিগন্তে ছড়ায়। ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র মোস্তফা। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তাহমিনা শিল্পী। কবি তাহমিনা শিল্পী, আপনি এখন একটি কবিতা পাঠ করবেন। ধন্যবাদ কবি তৌফিক জহুর ভাই। আমি একটি চিঠি কাব্য পড়ছি। প্রেম এবং বিরহের আয়নায় যেটা দেখতে পেয়েছি ঠিক সেরকমই একটি চিঠি কাব্য। শিরোনাম মেহমান পাখির জীবন। প্রিয় চাঁদনি, এক বৈশাখী পূর্ণিমার রাতে ধুম করে সূর্যের সাথে তোমার বিয়ে হয়ে গেল। অহংকারে ঝলমল করে উঠলে তুমি, চারদিকে ছড়িয়ে দিলে জোছনার প্লাবন। বছর ঘুরতেই তোমাদের যমজ ছেলে, তাদের নাম রাখলে সুখ ও সন্ধ্যা। কিন্তু সূর্যের সাথে 12 মাস তোমার খিটিমিটি লেগেই থাকে। অভিযোগ একটাই, সারাদিনে তোমার সাথে সূর্যের দেখা হয় না। তার উপর প্রতি মাসেই কোনো না কোনো রাতে সে ঘরে ফেরে না। তুমিও তখন লজ্জায় অভিমানে মুখ টোকাও ভীষণ অন্ধকারে। সবাই বলে অমাবস্যা নেমেছে তোমার বুকে। সূর্য অদম্য, অপ্রতিরোধ্য, তাকে ফেরানো যায় না। উপরন্তু নানান প্রয়োজনে আলোর ব্যবহারে সূর্যের বহুগামিতা। সুখ আয়োজন শেষে তোমার দিকে এক রাশ ঘৃণা নিয়ে তাকায়, বলে তুমি আলোকিত অন্যের দানে, দাম্ভিকতা তোমার শোভা পায় না। একদিন আমিও তোমার আপন ছিলাম, তুমি রং বদলে চলে গেলে আলোর লোক। জবাই করা মোরগের গলার মতো আমার ভালোবাসা তেমনই ঝুলে আছে। আমি এখনো স্বপ্ন দেখি তোমার পানসে চোখে। সম্বিতে মনে পড়ে আমারও জীবন আছে মেহমান পাখির মতো। ডানা ঝাপটাই আট পৌড়ে খাঁচায়, তবুও বেঁচে থাকি, তবুও বেঁচে থাকা। ইতি মেঘ। ধন্যবাদ। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। আপনি যাবেন না, যেহেতু আপনি স্ক্রিনের সামনে রয়েছেন। আমরা আপনার কাছে আবারও এক্ষুনি ফিরে আসছি। ইতিমধ্যে কিছু মন্তব্য এসেছে যেগুলি আসলে পাঠ না করলেই নয়। 80 দশকের গুরুত্বপূর্ণ কবি দাদা শমীক বসু বলছেন, আহা নির্জন সমুদ্র গৃহ, চমৎকার চিরশ্রী। চিরশ্রীর জন্য একটি মন্তব্য এসেছে। এছাড়া কবি শামসুদ্দিন হীরা বলছেন, কবি চিরশ্রী দেবনাথের শাশুড়ি মা শক্তিমান কবি সুনীতি দেবনাথ আমার অত্যন্ত শ্রদ্ধা। কবি শামসুদ্দিন হীরা আরেকটি মন্তব্য করেছেন তাহমিনা শিল্পীর জন্য, আহা একটি চিঠি যদি পেতাম কবি তাহমিনা শিল্পী। কামনার কোহলি বলছেন, ঈদ আমেজ মনে হচ্ছে। কুশল ভৌমিক বলছেন, সবাইকে আজ এত সুন্দর লাগছে কেন? এই সবাইকে আজ এত সুন্দর লাগছে কেন, এই প্রশ্নের জবাব দিবেন তাহমিনা শিল্পী। তার পূর্বে আমি দাদা শমীক বসুর আরেকটি মন্তব্য পড়ছি, সূর্যের বহুগামিতা বাংলা ভাষায় নতুন উপমা পেল। ধন্যবাদ তাহমিনা। তাহমিনা শিল্পী, আপনি আবার বলবেন কুশল ভৌমিকের এই প্রশ্নের জবাবটি। এটি একটি সম্পূরক প্রশ্ন, যে সবাইকে আজ এত সুন্দর লাগছে কেন।
এটি মানে দর্শকদের থেকে প্রশ্ন এসেছে আর কি, যেহেতু দর্শকরা প্রশ্ন করেছে সুতরাং জবাবটা আপনারাই দিবেন। প্রাণের মানুষদের সাথে একাত্ম হতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে আসলে কবিতা যাদের অন্তরে আছে সেই কবিতা নিয়ে যখন আমরা আড্ডায় বসি, আলোচনায় বসি, এবং তারপর যারা খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, তাদের সান্নিধ্য পাচ্ছি, সেই ভিতরের যে খুশিটা, সেটা বোধহয় আমাদের চেহারায় প্রতিফলিত হচ্ছে, এবং সে কারণেই বোধহয় প্রত্যেককেই খুব উজ্জ্বল লাগছে, ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ তাহমিনা শিল্পী। চিরশ্রী দেবনাথ, আপনার কাছ থেকেও এই প্রশ্নের জবাব শুনবো আমরা। আমাদের একজন দর্শক বলছেন, কবি কুশল ভৌমিক, সবাইকে আজ এত সুন্দর লাগছে কেন? কবি চিরশ্রী দেবনাথ। কবিতার অনুষ্ঠান যখন হয় তখন সেখানে বসতে এবং কবিতা শুনতে খুব ভালোবাসি। এই যে কবিতা পড়ছি, ভেতর থেকে আলো বেরিয়ে আসছে, সেই জন্য এত সুন্দর লাগছে সবাইকে। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ, চমৎকার করে বলার জন্য। রুদ্র মোস্তফা, আপনিও বলুন কুশল ভৌমিকের এই প্রশ্নটি, সবাইকে আজ এত সুন্দর লাগছে কেন? রুদ্র মোস্তফা। প্রথমে দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছের মানুষ হিসেবে, খুব প্রিয় মানুষ হিসেবে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। কবি তাহমিনা শিল্পী এবং চিরশ্রী দেবনাথ, ওনারা চমৎকার করে যে কথাগুলো বলেছেন তার সাথে সহমত পোষণ করেই আমি আমার মতো করে একটু যোগ করছি। সেক্ষেত্রে আমার কথাও নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে, নিজের যা কিছু ভালো, যা কিছু শ্রেষ্ঠ, তা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার চেয়ে বড় কোনো আনন্দ পৃথিবীতে নেই। ওর সাথে আমি যোগ করছি এটুকু, যে আসলে আনন্দ যজ্ঞে আমরা যখন যুক্ত হই তখন আসলে আমাদের ভেতর থেকে সুন্দর বেরিয়ে আসে বলেই আমাদের ভেতরের সুন্দর এবং বাইরের সুন্দরটা মিলে বেশি একাকার হয়। সে কারণে আসলে যে যতটুকু তার চেয়ে আরেকটু ভালো লাগে। আর আমাদের সাথে যারা আছে তারা আমাদের প্রাণের মানুষ, তারাও সুন্দর মানুষ, সুন্দরের সাথে সুন্দরের এই মিলন মেলায় বসেছি বলেই আমাদের সবাইকে সুন্দর লাগছে। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে একটি প্রশ্ন নিয়ে। তাহমিনা শিল্পী, হৃদকম্পনের যে ভিতরের যে অনুভূতিটা কাজ করে, এটি কি আপনি আপনার কবিতায় পুরোপুরি দিতে পেরেছেন? ভিতরের যে কম্পনটা হয় আর কি কবিদের। এটাই সত্যি যে ভিতরে যে কম্পন তৈরি হবে, সেই কম্পনের ফলেই কিন্তু আমাদের মস্তিষ্কে কিছু শব্দের দোতনা তৈরি হয়, আমরা সেখান থেকেই কবিতা লিখি এবং লেখার চেষ্টা করি। কিন্তু যেটা হৃদকম্পনে থাকে তার পুরোটা যদি লিখতে পারি তাহলে বোধহয় আত্মতৃপ্তির চরম স্তরে পৌঁছে যাব, এবং হয়তোবা তখন কবিতার প্রতি আজকের যে ভালো লাগা, ভালোবাসা, সেটা এতটা থাকবে না, বা আদৌ থাকবে কিনা সেই বিষয়ে আমি সন্দেহান। সেই কারণেই আমি বলছি যে হৃদকম্পনের যতটা অনুভূত হয় ততটা কিন্তু পাড়ে গিয়ে পৌঁছায় না। একটা পুকুরে যখন একটা ঢিল ছোড়া হয় পুকুরের মাঝখানে, তখন যে তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গটা ক্রমশ কমতে কমতে ঢেউয়ের কাছে পাড়ে গিয়ে পৌঁছায়। ঠিক আমাদের কাছেও সেই ততটাই আমাদের হৃদকম্পনটা হৃদয়ে, সেখান থেকে তরঙ্গায়িত হয়ে আস্তে আস্তে করে যখন আমাদের কলমের ঠোঁটে সেটা শব্দের আকারে, কবিতার আকারে প্রকাশ হয়, তখন ঠিক ততটা প্রকাশ হয় না, বা প্রকাশ আমরা আসলে করতে পারি না। চেষ্টা করি, চেষ্টার কোনো শেষ থাকে না আমাদের, মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যতটা সম্ভব, কিন্তু ওই যে ওই সূত্র অনুযায়ী আমরা ততটা হয়তো বা পারি না, পেরে উঠতে পারি না। আবার যদি পেরে যাই তাহলে আমরা জানি যে ওই চেষ্টাটা আমাদের কাছে কিন্তু আসলে আর থাকবে না। কবিতার প্রতি প্রতিনিয়ত যে ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসাটাও হয়তো ক্রমশ কমে যায়। আর এই হৃদকম্পনটা প্রতিনিয়ত আমাদের ভিতরে হোক, আমরা হৃদকম্পনটা অনুভব করি এবং আমরা লিখতে থাকি কন্টিনিউয়াসলি। আমরা চেষ্টা করব যে কবিতার সাথে থাকার জন্য, কবিতাকে ভালোবেসে প্রকাশ করার জন্য। কিন্তু হৃদকম্পনের সবটা যদি অনুভব করে, মানে যতটা অনুভব করি ততটা আসলে প্রকাশ করার সময়, সুযোগ এবং যে সামগ্রিক যে অবস্থা, সবকিছু মিলে সম্ভব হয় না আসলে সব সময়। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। এ পর্যায়ে আমি ঠিক একই প্রশ্নে চলে যাচ্ছি কবি চিরশ্রী দেবনাথের কাছে। চিরশ্রী দেবনাথ, হৃদকম্পনের পুরোটা কি আপনি আপনার লেখায় আনতে পেরেছেন? কবি চিরশ্রী দেবনাথ। আসলে একজন কবি যখন কবিতা লেখা শুরু করেন তখন তিনি বেশ কয়েকটি স্তরের মধ্যে দিয়ে যান। প্রথম একটি স্তর নিজের অনুভবকে ব্যক্ত করার, তখন ভাষা বেশি থাকে, কথা বেশি থাকে। এইভাবে প্রথম লেখা কবিতাগুলো আমাদের কাছে একটু দুর্বল মনে হয়,
ধীরে ধীরে আর কি। আমাদের যে প্রতিটি হৃদকম্পন থাকে, সেই পুরো কম্পনটাকে যখন আমি কবিতার ভাষায় লিখতে পারবো, তখন আমি একদম উঁচু স্তরে পৌঁছে গেছি। সেই স্তরটায় পৌঁছে যাওয়ার সাধনাটাই সমস্ত কবিরাই আমার মনে হয়, যারা কবিতাকে সত্যিকার অর্থে নিজের আত্মার সঙ্গে মিশিয়ে দিয়েছেন, তারা চেষ্টা করে। তো আমি চেষ্টা করি আমার প্রতিটি হৃদকম্পনকে আমার কবিতার ভাষায় অনুদিত করতে। এই চেষ্টাটাই আমার প্রধান কাজ। মানে এমন ভাবে আমি সেই চেষ্টাটা করব যে আমার কবিতার ভাষার সঙ্গে, আমার প্রতিটি হৃদকম্পনের সঙ্গে আমার যে পাঠক, উনি তার নিজের হৃদকম্পনটাকে অনুভব করবেন। তো আমি চেষ্টা করছি, বলবো যে আমার হৃদকম্পনকে ভাষা দিতে, কবিতার ভাষায় তা পাঠকের কাছে তুলে দিতে। যেদিন তা পুরোপুরি সম্ভব হবে, সেদিন হয়তো আমার পৌঁছে যাওয়া শেষ হবে এবং আমি আর কবিতা লিখতে পারবো না। এটা আমার একটা যাত্রা। এই যাত্রাটা আমি সারা জীবনের জন্য নিজের সঙ্গে রাখতে চাই। এটাই আমার বলার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। এই পর্যায়ে আমি একই প্রশ্নে চলে যাচ্ছি কবি রুদ্র মুস্তফার কাছে। রুদ্র মুস্তফা, হৃদকম্পনের পুরোটা কি আপনি আপনার কবিতা ধারণ করতে পেরেছেন? রুদ্র মুস্তফা। হৃদকম্পনের পুরোটা আমার ভেতর ধারণ করতে পেরেছি, কিন্তু প্রকাশ সবটা করতে পারিনি, এবং সেটা বোধহয় কারো পক্ষে জীবদ্দশায় সম্ভব না আমার মনে হয়। কারণ হচ্ছে মানুষের সৃষ্টিকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত। আহ চিরশ্রী দেবনাথ দিদি যেরকম বললেন যে জীবনের শেষ দিন পর্যন্ত উনি হচ্ছেন হৃদকম্পনের এই অনুভূতিটাকে ধারণ করে যেতে চান এবং শেষ দিন পর্যন্ত এটি চর্চা করতে চান। আমাদের শিল্পীদের ক্ষেত্রে, কবি, শিল্পী অথবা সৃজনশীল মাধ্যমে যে যেখানে আছেন, প্রত্যেকের ক্ষেত্রেই নিজের সেরা কাজ কোনটি এটি বলা সম্ভব নয়। কারণ আমি কবে পৃথিবী থেকে চলে যাব, কবে আমি আমার হৃদকম্পনের শেষটুকু পাবো না, এটুকু আমি জানি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, কবিতা নিঃশ্বাস নেওয়ার মতোই আমার কাছে অপরিহার্য। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি যা লিখছি, প্রত্যেকটা অনুভূতি আমার কাছে মূল্যবান। যখন যেটি লিখছি সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বলে আমি লিখছি, না হলে প্রকাশ করতাম না। কিন্তু তারপরেও যখন আমি আরেকটা লিখছি, একটি শব্দকে ছাড়ি আরেকটি শব্দের কাছে পৌঁছাচ্ছি, অনেক শব্দ মনে হচ্ছে যে সেই সময়ের অনুভূতিটা তার থেকে এখনকার অনুভূতি অনেক বেশি প্রবল। তো আমাদের অভিজ্ঞতা জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতার ভিতর দিয়ে আমাদের কবিতা, আমাদের সৃজনশীলতা, আমাদের বোধের জায়গাটি শানিত হবে। সেখানে থেকে আসলে হৃদকম্পনটি আরো বাড়বে। আহ আমরা সেই জায়গা থেকে আসলে মনে করি যে সর্বোচ্চটা দিতে পারিনি, সেটা সম্ভব কিনা আদৌ জানি না। তবে হৃদকম্পনটি প্রতিনিয়ত টের পাই, সেটি পৌঁছেছে অনেক আগে। যেদিন থেকে কবিতা লিখতে শুরু করেছি, কবিতার সাথে হৃদকম্পন বা আত্মিক সংযুক্তি তখন থেকেই ঘটেছে। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। আপনি যাবেন না, যেহেতু স্ক্রিনের সামনে আপনি রয়েছেন, সুতরাং আপনাকে দিয়ে আমরা শুরু করব। ইতিমধ্যেই কবি শামসুদ্দিন হীরা একটি চমৎকার মন্তব্য করেছেন, কবির হৃদয়ে লুকিয়ে থাকে কবিতার ভাষা, নিহিত থাকে ছন্দ বুনন। এবং আমাদের অগ্রজ কবি, আমাদের শ্রদ্ধেয় কবি শ্রমিত বসু দাদা একটি চমৎকার সম্পূরক প্রশ্ন করেছেন। আসলে এই সম্পূরক প্রশ্নগুলো আপনাদেরকে উত্তর দিতে হবে, যেহেতু আজকে আপনারা অনুষ্ঠান করছেন, এবং দাদার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি রুদ্র মুস্তফাকে দিয়ে শুরু করছি। আমাদের বন্ধু চৈতালি বসু বলছেন আমরা আছি। দাদা শহীদ বসু একটি প্রশ্ন করেছেন, রুদ্র মুস্তফা তাৎক্ষণিক জবাব দেবেন। দাদা শুনছেন? দাদা প্রশ্নটি এরকম, কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে, সত্যি কি তাই? রুদ্র মুস্তফা। প্রথমেই দাদাকে নমস্কার, আমাদের শ্রদ্ধেয় জন দাদা। দাদার কবিতা আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করে। যাদেরকে আসলে সামনে রেখে আমরা পথ চলি, যাদেরকে খুব বেশি ভালোবাসি, যাদের কবিতা থেকে আসলে অনুপ্রেরণা পায়, আরো দুটি কবিতা লেখার জায়গা তৈরি হয়, সমিত বসু দাদাও আমাদের তেমনি একজন মানুষ। দাদার প্রতি ভালোবাসা। দাদা যে প্রশ্নটি করেছেন, কথাটি আমি বিশ্বাস করি, যেরকম আমি মনে করি আসলেই দুঃখী করে তোলে। কারণ আমি যখন আমার চারপাশের মানুষের দুঃখগুলো দেখছি, সেই দুঃখটি হয়তো আমার ব্যক্তিগত না, কিন্তু সেই সার্বজনীন দুঃখটিও আমার নিজের দুঃখ হয়ে যাচ্ছে। মার্কিন কবি ও কথা সাহিত্যিক হেনরি জেমস বলেছেন, একজন কবি অথবা সৃজনশীল সাহিত্যিক যা কিছু লেখেন, তার প্রতিটি পংক্তিতে নিজের কথাই লেখা থাকে।
তাহলে সেই কবি যখন আকাশটাকে গোলাপি আভায় বর্ণনা করেন, সে আকাশটা আসলে গোলাপি হয়ে যায়, কারণ কবির কল্পনার রংটি তার জীবনের বাস্তবতায় গোলাপি হয়ে দেখা দেয়। তো এই কারণেই আমাদের যে পাশের বাড়ির দুঃখটি যখন আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদের ভেতরটা যখন কেঁদে ওঠে, তখন কিন্তু আমরা কেঁপে উঠি, আমরা কাঁদি। যখন হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে ভারতে করোনা মহামারীতে যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে, বা আরো বৈশ্বিক যেসব সংকট আছে, প্রত্যেকটি সংকটে কিন্তু আমরা কেঁদে উঠছি। এবং অন্য মানুষদের থেকে একজন কবির পার্থক্য হচ্ছে, কবি হচ্ছে তার সে কান্নাটাকে শৈল্পিক রূপ দিতে পারে। সেই অর্থে হচ্ছে যে কবিতা মানুষকে দুঃখী করে তোলে। কারণ জীবনের বোধকে বাদ রেখে কোনো কবি বোধ করি কবি হতে পারে না। কারণ কবি যদি তার সময়কে, সমাজকে না ধরতে পারে, তাহলে তার কবিতা আসলে চূড়ান্তে পৌঁছায় না। সেই লক্ষ্যে হচ্ছে যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের বোধের জায়গাটি আমাদের নাড়িয়ে দিবে। আর এই নাড়িয়ে দেওয়াটি হচ্ছে দুঃখবোধের জায়গা থেকে। আনন্দ আমাদের দুঃখের মতো হয়ে আসে, এবং দুঃখ হচ্ছে যে আনন্দের মতো হয়ে আসে। কবিতার ক্ষেত্রে দুঃখবোধটি এভাবে ধরা পড়ে। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা, চমৎকার করে সম্পূর্ণ প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য। চৈতালি বসু বলছেন, সুন্দর বলছেন কবি রুদ্র। আমি ফিরে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে। দাদা সমিত বসুর যে প্রশ্নটি আমাদের ভিতরে নাড়িয়ে দিয়েছে এবং যে প্রশ্ন জবাব দিয়েছেন রুদ্র মুস্তফা, ঠিক একই প্রশ্ন আমি আপনাকেও করছি। ইতিমধ্যে আমাদের বন্ধু ত্রিপুরা থেকে সংঘমিত্রা নিয়োগী যুক্ত হয়েছেন, তিনি বলছেন আছি। দাদা বলছেন, তাহমিনা শিল্পী, দাদা বলছেন কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে, সত্যি কি তাই? তাহমিনা শিল্পী, আরেকবার একটু, কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে। কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে। দুঃখী, দুঃখ, দুঃখ, দুঃখ। কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে। দুঃখী বলতে স্যাড, SAD, স্যাডনেস। স্যাড, স্যাড, আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতা একজন কবিতা মূলত এরকম একটি কথা প্রচলিত আছে যে কবিতা মানুষকে দুঃখী করে তোলে, দুঃখী করে তোলে, এরকম প্রশ্নটা স্ক্রিনে আছে, স্ক্রিনে আছে, দেখুন স্ক্রিনে দেওয়া আছে। কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে, সত্যি কি তাই? নমস্কার সৌমিত্রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা প্রত্যেকটি জীবনেরই অংশ, এবং প্রেম, এগুলো সবই জীবনের অংশ। আর কবিতা তো জীবন নিয়েই হয়। তো কবিতা যখন লিখবো বা কবিতা যখন পড়বো, সেই কবিতা যখন যেটা পড়বো, যেই ধরনের কবিতা আমি পড়বো বা যেই ধরনের কবিতা যেই অনুভূতি থেকে আমার আসবে, আমি কিন্তু তখন সেই ধরনের অনুভূতির কবিতাটাই লিখি। আবার এই যে কবিতাটা যখন লেখা হয়, তখন ওটার সাথে তো আমাদের একটা আত্মিক সংযোগ তৈরি হয়। প্রত্যেকজন কবির যখন যে যার সাথে লিখে, তার আত্মিক যে সংযোগটা, এবং এমন একটি স্তরে গিয়ে সে কবিতাটা লিখে, যখন ওই কবিতার সাথে সে একাত্ম হয়ে যায়, এবং যদি একাত্ম হয়ে যায়, তখন তো অবশ্যই দুঃখের কবিতা লিখতে গেলে তখন সে দুঃখী হয়ে যায়। যখন সে আনন্দের কবিতা লেখে, তখন সেই আনন্দটা তার ভিতরে থেকে প্রতিফলিত হয়। এবং যখন একটি প্রেমের কবিতা লিখে, তখন কিন্তু সে প্রেম অনুভব করে। সেটা হতে পারে অদৃশ্য বা দৃশ্যমান, যেটাই হোক, একটা প্রকৃতির প্রেম হোক, একটা গাছের প্রেম হোক, একজন মানুষের প্রেম হোক। আবার এই যে দুঃখ, বেদনা সবকিছু ভিতর থেকেই আসে এবং ক্রমশ দুঃখী করে তোলে, এরকম একটি কথা আসলে প্রচলিত ছিল এক সময়, বা এখনো আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্রমশ দুঃখী করে তোলে না। ক্রমশ যেমন দুঃখী যখন যে রকম অনুভূতি থেকে কবিতাটা লিখি, তখন সেই রকম অনুভূতি হয়। তো জীবনের পথ চলায় আমরা যখন কবিতা লিখি বা যে কবিতাটা পাঠ করি, সেটার মতো করেই অনুভূতি হয়। আমরা ক্রমশ দুঃখীও হতে পারি, ক্রমশ আনন্দিতও হতে পারে। এক একজনের লেখার ধরনটাও কিন্তু এক এক রকম থাকে। কেউ হতাশার কবিতা বেশি লেখে, কেউ বিষাদের কবিতা লেখে, কেউ আনন্দের কবিতা বেশি লিখে, কেউ সমসাময়িক কবিতা লিখে, বিদ্রোহের কবিতা লিখে। তো প্রত্যেকজন যে যেই ধরনের কবিতাগুলো বেশি লিখে, তার বোধের ভিতরে ওই জিনিসটা চলে আসে এবং প্রতিফলিত হয়। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বেদনা অনুভব করাটাও যেমন চিরন্তন, আনন্দ অনুভব করাটাও চিরন্তন। ক্রমশ দুঃখী করে তোলে, এটা আমি
আপেক্ষিক হিসেবেই করছি, কারণ কে কি রকম অনুভূতি প্রকাশ করবে সেটা একদমই তার নিজস্ব ব্যাপার, অন্তর্গত ব্যাপার। তবে আমি যেমন আনন্দিত হই, দুঃখী হই, বেদনার্থ হই, আবার খুব সুখীও হই। ধন্যবাদ দাদা। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। ঠিক একই প্রশ্ন নিয়ে আমি চলে যাচ্ছি কবি চিরশ্রী দেবনাথের কাছে। কবি চিরশ্রী দেবনাথ, দাদা সমীর বসু একটি প্রশ্ন করেছেন, কবিতা একজন মানুষকে ক্রমশ দুঃখী করে তোলে, সত্যি কি তাই? আজকে আমার সঙ্গে যে দুজন কবি রয়েছেন তারা এতক্ষণে প্রায় পুরোটাই বলে দিয়েছেন। তাহমিনা শিল্পী এবং রুদ্র খুব সুন্দর করে বলেছেন, এবং কবি সৌমিত বসুকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তো যেটা বলছি যে আসলে দুঃখ হলো কবিতার জননী, দুঃখ থেকেই কবিতার জন্ম হয়। এই পৃথিবীতে আনন্দে এবং সুখে মানুষ যত কবিতা লিখেছে তার চাইতে আরো অনেক বেশি কবিতার জন্ম হয়েছে দুঃখ এবং বিষাদ থেকে। আমারও বিষাদের কবিতা, দুঃখের কবিতা খুবই ভালো লাগে। তো কবিতা যদিও দুঃখের মধ্যে থেকে যদি জন্ম হয়, বা কবিতা যদি এখানে আমার একটু কন্ট্রোভার্সি আছে কবি সৌমিত বসুর কবির প্রশ্নটির সঙ্গে, সেটা উনি বলেছেন যে কবিতা মানুষকে ক্রমশ দুঃখী করে। কথাটি আমি বলবো এভাবে, দুঃখ থেকে কবিতার যে জন্ম হয়, সেই কবিতাটি লিখে ফেলার পর কবির মনে এক অপরিসীম আনন্দ হয়। এখানে কিন্তু আমি সুখ বলবো না, দুঃখের অপোজিট হিসাবে একটি শব্দ আসে, সেটি হলো সুখ। কিন্তু এখানে আমি দুঃখের অপোজিট হিসাবে যে শব্দটা বলবো সেটি হচ্ছে আনন্দ। আনন্দ কি? সেই আনন্দটা হলো আমাদের নিষ্কাম একটি জিনিস। সুখের সঙ্গে আমাদের লোভ, কামনা, বাসনা ইত্যাদি শব্দ জড়িয়ে থাকে, কিন্তু আনন্দ পুরোটাই একটি অলৌকিক একটি শব্দ। যে আনন্দ কখন হয় আমাদের, হঠাৎ বৃষ্টি এলে আমাদের খুব আনন্দ হয়, বা কখনো একটি ভালো গান শুনতে পেয়ে আমাদের আনন্দ হয়। এই আনন্দের যে অনুভবটা, এটা বড় পবিত্র অনুভব। তাই দুঃখ থেকে যে কবিতার জন্ম, সেই কবিতা আমাদেরকে আনন্দের দিকে নিয়ে যায়। কবিতা বোধহয় সেই দুঃখ এবং আনন্দের সঙ্গম স্থল। এটাই আমার উত্তর। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য এসেছে এবং আরেকটি সম্পূরক প্রশ্ন এসেছে। এবার কিন্তু সম্পূরক প্রশ্নটি আমি শুরু করব কবি চিরশ্রী দেবনাথকে দিয়ে। তার আগে আমি মন্তব্যগুলো পাঠ করছি। দাদা সমীত বসু বলছেন, চমৎকার বলেছ রুদ্র। আমাদের বন্ধু সঙ্গমিত্রা নিয়োগী বলছেন, চমৎকার কবি রুদ্র। চৈতালি বসু বলছেন, কবি তাহমিনার ব্যাখ্যা ভালো লাগলো। কবি মাহফুজা অনন্যা বলছেন, ভালো বললেন কবি তাহমিনা শিল্পী। কুশল ভৌমিক বলছেন, আমার তো মনে হয় এই দুঃখ বোধটুকুই কবিতা। জীবনের আনন্দ, সৌন্দর্য বোধ, প্রবহমানতা সব কিন্তু অফুরান বেদনার উৎস। কেবল নিজের নয়, চারপাশের দুঃখই কবিকে ধারণ করতে হয়, লালন করতে হয়, এবং এভাবেই কবি হয়ে যায় সার্বজনীন এবং তার বোধ হয়ে ওঠে চিরকালীন। এবারে আমি যে প্রশ্নটি করছি এইটা কিন্তু সম্পূরক প্রশ্ন। প্রশ্নটি করেছেন কবি শামসুদ্দিন হীরা। শামসুদ্দিন হীরা প্রশ্নটি করেছেন, জীবন ও শিল্প কি আলাদা? বোধের উচ্চারণে কতটা প্রায়োগিক? কবি চিরশ্রী দেবনাথ, আপনাকে দিয়ে শুরু করছি। কবি শামসুদ্দিন হীরার এই প্রশ্ন, জীবন ও শিল্প কি আলাদা? বোধের উচ্চারণে কতটা প্রায়োগিক? জীবন আর শিল্প মোটেই আলাদা নয়। একটি জীবনকে শৈল্পিক করে তোলে তার মানুষের যে সৃজন করার যে ক্ষমতা, তা একজন সৃজনশীল মানুষ, প্রত্যেক মানুষই কোনো না কোনো ভাবে সৃজনশীল, তা যে কোনো ক্ষেত্রেই হোক। এই সৃজনটা আসলে মানুষের জীবনে আনন্দের যোগান দেয়। তাই জীবন আর শিল্প কখনোই আলাদা নয়। আমাদের শিল্পবোধ আমাদের জীবনকে আরো সুন্দর করে এবং তাকে মানে পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। একটি কথা আছে যে জীবনে কোনো মানুষ তার সুর খুঁজে পায়, কোনো মানুষ তার সুর খুঁজে পায় না। যে এই সুর কিসের সুর? যে মানুষ গান গাইতে ভালোবাসে, সে যদি তার এই গান গাওয়াটা জারি রাখতে পারে, সেই গান গাওয়া তাকে যে আনন্দ দেবে, অন্য কোনো কিছু তাকে সে আনন্দ দেবে না। এটা হলো তার জীবনের মূল সুরটি খুঁজে পাওয়া। তেমনি যিনি ভাস্কর্য শিল্পী, তিনি যখন একটি সুন্দর শিল্প গড়ে তোলেন, তার মাধ্যমে যে আনন্দ, সেটি হলো তার জীবনের সুর। তেমনি আমি
কবিতা লিখতে এসে বুঝতে পেলাম যে কবিতা আমার জীবনের সুর। যদিও আমি গান গাইতে পারি না, এখানে সুরটা পুরোটাই অন্য অর্থে। সেই সুর হলো আমার কবিতা। তো আমি আমার জীবনের সুর খুঁজে পেয়েছি, মানে লেখালেখি এবং কবিতাটাই হচ্ছে আমার জীবনের মূল সুর। তাই এখানে জীবন এবং শিল্প সৃজন সবকিছু মিলে আমার বোধটাকে ক্রমশ আনন্দের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ শামসুদ্দিন হীরা ভাইয়া, এত সুন্দর প্রশ্ন করার জন্য। আবার চলে যাচ্ছি রুদ্র মুস্তফার কাছে সম্পূর্ণ প্রশ্নটি নিয়ে। প্রশ্নটি করেছেন শামসুদ্দিন হীরা, জীবন ও শিল্প কি আলাদা? বোধের উচ্চারণে কতটা প্রায়োগিক? কবি রুদ্র মুস্তফা। আপনাকে ধন্যবাদ। বলুন। শামসুদ্দিন হীরা, আপনাকে ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। জীবন এবং বোধের ক্ষেত্রে আলাদা নয়, আসলে বিষয়টা একই, তবে শিল্পের ক্ষেত্রে প্রায়োগিক ক্ষেত্রে এটি আলাদা। প্রায়োগিক ক্ষেত্রে আলাদা এটি কোন অর্থে আমি একটু ব্যাখ্যা করছি। আমরা যখন পথের পাঁচালী পড়েছি, তখন দুর্গা যখন মারা যায়, তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চমৎকার একটি বর্ণনা আছে। সেই বর্ণনাটি আমাদের ভেতরে বুদ্ধিকে নাড়িয়ে দিচ্ছে। শিল্পী ওখানে আমাদের কাছে কিন্তু মনে হয়েছে দুর্গার মতো মেয়েকে আমরা পাশের বাড়িতে দেখেছি, কিংবা ওরকম মৃত্যু কিন্তু আমাদের চারপাশে অসংখ্য ঘটছে। কিন্তু আমরা যখন পথের পাঁচালী পড়ছি, দুর্গার মৃত্যু আমাদের নাড়িয়ে দিচ্ছে। এই নাড়িয়ে দেওয়ার ব্যাপারটি হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায়োগিক ক্ষেত্রে হচ্ছে যে সেটিকে এক করতে পেরেছেন, যেটি হচ্ছে সাধারণ মানুষের বিচার বিশ্লেষণ বলার থেকে শিল্পীর বলাটা আলাদা থাকছে। কিন্তু বোধের জায়গাটি কিন্তু আলাদা মোটেই নয়, সেটি কিন্তু একই। আমরা যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতি কথার একটু বর্ণনা যাচ্ছি, যে পর্যায়ে আমরা দেখতে পাই যে কুসুম হচ্ছে শশীকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার সময় একটা সংলাপ ছিল এরকম যে, আজ আর হাত ধরে টানলেও যাবো না ছোট বাবু, একদিন টানলে হয়তো যেতাম, একদিন হয়তো হাত ধরে টানা কেন, ইশারায় ডাকলেও যেতাম। একটা তাতানো লোহা দীর্ঘদিন ঘাসের উপর ফেলে রাখলেও তাতে জং পড়ে, মানুষ তো লোহায় গড়া না, চিরকাল একরকম যাবে। এই যে কথাটি বললেন মানিক বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের অনেক টানাপোড়েন থাকে, অনেক বিষয় থাকে, যে একটা পর্যায়ে আকাঙ্ক্ষার ধন দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে আমরা যখন সেটি না পাই, পরে আবার যখন আমাদের হাতের মুঠোয় চলে আসে, তখন কিন্তু আমাদের অভিমান কাজ করে, আমাদের আত্মমর্যাদা কাজ করে। তো এই ব্যাপারটি কিন্তু জীবন ঘনিষ্ঠ ব্যাপারই, কিন্তু এই ব্যাপারটি আমাদের প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে ঘটছে। কিন্তু এই হৃদয়ে হৃদয়ে ঘটার ব্যাপারটিও কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলছি, তিনি হয়তো মানে একদম তার জীবনটাকে আমাদের কাছে ব্যক্ত করতে পারছেন না, একজন শিল্পী পারছেন। ফলে হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন বোধের জায়গা আলাদা কিনা, বোধের জায়গা আলাদা না, তবে শিল্পীর কাছে প্রকাশের ধরনই একটু আলাদা, যে কারণে সাধারণ মানুষ থেকে শিল্পী আলাদা। প্রকাশের ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে আমাদের বোধের জায়গাটি এবং শিল্পীর প্রায়োগিক জায়গাটি একই। ধন্যবাদ। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। ঠিক শামসুদ্দিন হীরার এই প্রশ্নটি নিয়ে আমি চলে যাচ্ছি তাহমিনা শিল্পীর কাছে। তার পূর্বে একটি মন্তব্য আমি পাঠ করছি। দুঃখী করে আমি সমর্থন করছি না, জানতে চাইছি। ডাক্তার সুমিত বসু এই প্রশ্নটি করেছিলেন তাহমিনা শিল্পীর কাছে। আর সংঘমিত্রা নিয়োগী বলছেন কবি কুশল ভৌমিকের মন্তব্য অসাধারণ। আর দাদা সৌমিত বসুর প্রশ্নের জবাব দিয়েছেন কবি মাহফুজা অনন্যা। কবি মাহফুজা অনন্যা বলছেন, সার্থক কবিতা লেখার তৃষ্ণা যদি একজন কবিকে পেয়ে বসে, তখন সেই না লেখা কবিতাই কবিকে ক্রমশ দুঃখী করে তোলে। সৌমিত বসু। এবং শাহনাজ পারভিন বলছেন, প্রিয় কবি শুভকামনা। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে কবি শামসুদ্দিন হীরার সম্পূরক প্রশ্নটি নিয়ে। কবি তাহমিনা শিল্পী, ওই একই প্রশ্ন আপনার জন্য রইল, জীবন ও শিল্প কি আলাদা? বোধের উচ্চারণে কতটা প্রায়োগিক? কবি তাহমিনা শিল্পী, প্রশ্নটি স্ক্রিনে আছে। ধন্যবাদ তৌফিক জহুর ভাই, এবং ধন্যবাদ কবি শামসুদ্দিন হীরাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমি এই প্রশ্নের উত্তরটি কিন্তু দুইটি ভাগে বিভক্ত, মানে দুটি অংশ আছে একটি প্রশ্নের। প্রথম অংশ হচ্ছে জীবনে এবং শিল্প কি আলাদা কিনা। না, আমি বলবো যে জীবন, শিল্প, সাহিত্য একটি আরেকটির সাথে একাত্মভাবে মিশে আছে, কোনোটাই কোনোটার থেকে আলাদা নয়। শিল্প সাহিত্য জীবনেরই একটি অংশ এবং জীবনেরই প্রতিফলন, জীবনের প্রকাশ। আর এটিকে আলাদা করা যাবে না জীবন থেকে। আর জীবন থেকে যদি আলাদা করা হয়,
তাহলে কিন্তু সেটা শিল্প সাহিত্য হবে না। জীবনকে নিয়েই কিন্তু হচ্ছে শিল্প সাহিত্য হয়। আর এটির পরবর্তী প্রশ্নের অংশ ছিল বোধের উচ্চারণে কতটা প্রয়োগ করা হচ্ছে, এরকম একটি প্রশ্ন, মানে দ্বিতীয় অংশটি। বোধটা হচ্ছে আপেক্ষিক বিষয়, এক একজনের বোধ এক এক রকম, প্রত্যেকেই নিজস্ব বোধ থেকেই কিন্তু সৃষ্টি করে। শিল্প সাহিত্য তো এক ধরনের সৃষ্টি, প্রত্যেক স্রষ্টাই কিন্তু তার নিজস্ব বোধ থেকেই একটি সৃষ্টি করে, এবং যতটা সে তার বোধটাকে তাড়িত করে সে ততটাই প্রকাশ করে বা প্রকাশ করার চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা করে। আর কতটা প্রকাশ হয় সেটার মানদণ্ডটা আসলে থেকে যায় উল্টো পাশে, যারা সেই সৃষ্টির দর্শক, শ্রোতা বা পাঠক। সেখান থেকে দাঁড়িয়ে যদি বলি, আমি এই প্রশ্নের উত্তর দুই দিক থেকে বলি। একদিক থেকে হচ্ছে যদি বলি যে আমি একজন কবি, সেক্ষেত্রে আমি যে কবিতা লিখছি বা আমি যে কবিতা লিখছি, সেই জায়গা থেকে আমার এই বোধের সামগ্রিক প্রয়োগটা যদি হয়ে যায়, সম্পূর্ণ প্রয়োগ হয়, তাহলে ওই লেখার যে তাড়নাটা আমার, সেটা থেমে যাবে। আবার যদি উল্টো দিকে দাঁড়িয়ে একজন দর্শক, শ্রোতা বা পাঠক হিসেবে বলি, তাহলে কিন্তু বলবো যে না, যারা সৃষ্টি করছে শিল্প সাহিত্য, তারা তাদের বোধকে যথেষ্টভাবে প্রয়োগ করছে। যদি সেটা না করতো, তাহলে কিন্তু একটি গান শুনে সেটার সাথে নিজেকে মিলিয়ে ফেলতো না, একটি কবিতা পড়ে নিজের মনে হতো না যে এই অনুভূতিটা তো আমারই। এই বোধটা কিন্তু পাঠকের মনে তৈরি হতো না। গান শুনে চোখ জল আসে, গান শুনে ভালো লাগে, মুগ্ধতা তৈরি হয়। সেটা যদি বোধের যথেষ্ট প্রয়োগ না হতো, তাহলে কিন্তু এটা হতো না। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা আমিনা শিল্পী, চমৎকার করে বলার জন্য। আসলে দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় শেষের দিকে হয়ে এসেছে, যদিও আমাদের নিজস্ব কিছু প্রশ্ন ছিল আরো, এইগুলি করলে হয়তো সময় আরো 1 ঘন্টা পার হয়ে যাবে। তো আরো দুটো মন্তব্য এসেছে। আমাদের বন্ধু চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে বলছেন, বাহ বাহ বাহ, দারুণ বললেন কবি রুদ্র। আমাদের ছোট বোন কবি কামরুন্নাহার কোহলি বলছেন, বাহ, প্রশ্ন উত্তর জমে উঠেছে। এ পর্যায়ে আবারও আমি চলে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে। কবি তাহমিনা শিল্পী, আপনি আজকে আর একটি কবিতা পাঠ করবেন, এরপরে কবিতা পাঠ করবেন চিরশ্রী দেবনাথ, এবং যেহেতু সর্বশেষে রয়েছেন রুদ্র মুস্তফা, সুতরাং রুদ্র মুস্তফা সবার শেষে কবিতা পাঠ করবেন। এখন কবিতা পাঠ করছেন কবি তাহমিনা শিল্পী। ধন্যবাদ। বেশি সময় যেহেতু নেই, কথা না বলে কবিতায় চলে যাচ্ছি। কবিতার শিরোনাম খয়েরি নদীর সুর। আমার মাথার উপর কোনো ছাতা নেই, তুমি বৃহৎ বটগাছ, তাই বৃষ্টি ছুতে পারে না। এবার অভিশাপ দাও, আমার নাকের ডগায় জমে উঠুক সুর। রাতের ঘন আধার ফুঁড়ে মাদল বেজে উঠলে দেবদারু বনের মাঝখানে বয়ে যাবে খয়েরি নদী। ফিসফিস জলের কথোপকথনের সুগন্ধি ছড়িয়ে স্রোতের সাথে স্রোতের সঙ্গমে আমাদের মিলিত আত্মা। চোখের তারায় ভেসে ওঠে যে প্রতিচ্ছবি, সেই তো আমাদের বর্তমান এবং আগামী। আদতে পুরীর ভিতর আটসাট হয়ে বেঁচে থাকার চেয়ে প্রস্ফুটিত হওয়া বড় বেশি যন্ত্রণা। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। আরো 3টি মন্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কবি শারমিন সিনহা বলছেন, কবি রুদ্র মুস্তফা শুভেচ্ছা। কবি চৈতালি বসু বলছেন, কবি তাহমিনার উত্তরে মুগ্ধ। আমাদের 80 দশকের কবি, আমাদের শ্রদ্ধেয় কবি শাইনেজা বলছেন, সাথে আছি। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি চিরশ্রী দেবনাথের কাছে। একটি কবিতা পাঠ করবেন কবি চিরশ্রী দেবনাথ। যে কবিতাটি এখন পড়ব সেটি আসলে পরিবেশের উপর। আমরা চারদিকে শুধু গাছ কাটার আর্তনাদ শুনতে পাচ্ছি, এবং এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ, সেই শব্দটির নাম হচ্ছে অক্সিজেন। তো আমি যে কবিতাটি পড়ব সে কবিতাটি গাছ কাটার উপরই লেখা। কবিতাটির নাম মধুবনী সরণি 2017। রাজ্য বিহার, জেলা মধুবনী। রামপট্টি থেকে রাজনগর পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা, মধুবনী সরণি। মাফিয়া বাস চলছিল, চড়াচড়ে গাছ কাটার চিৎকার। সকাল হয়, পাখিদের ডিম ফেটে যায়, নীলাভ জল, গাছের সাদা রক্ত, হলুদ কষ,
অনেক অনেক চিতা, কাঠ পুরুষ বা নারীর। গ্রামের বধূরা তুলে নিল রং তুলি, গাছের শরীরে আঁকলো ঈশ্বরের মুখ, রামায়ণের গল্প, দেবীর চোখ। মাফিয়াদের কিন্তু ধর্মভয় বেশি। দেবতার সঙ্গে আজকাল গাছ মিশে গেছে। কুঠার ফেলে দিল হাত থেকে, পাপ হবে পাপ, খারাপ অসুখ। অজস্র নিজস্বীতে মধুবনীর রং বেরঙের রাস্তা মিশে যায় আজকাল পর্যটকদের নিউজ ফিডে। ব্যাকগ্রাউন্ডে গাছের শরীরে মধুবনী আর্ট। বধূ, রং আর মধুবনী নেশা করেছে একই গ্লাসে ঈশ্বরের সঙ্গে, আর মাফিয়াদের হৃদয়ে দিয়েছে খারাপ অসুখ। নমস্কার। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। আরো দুটো মন্তব্য আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কবি শামসুদ্দিন হীরা বলছেন, 3 কবিকে ধন্যবাদ, চমৎকার। কুশল ভৌমিকের একটি প্রস্তাবনা আছে রুদ্র মুস্তফার জন্য, রুদ্র বাসন্তী কবিতাটি পড়ে ফেলো। এছাড়া শামসুদ্দিন হীরা বলছেন, সময় কাব্যে চিরশ্রী দেবনাথ। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি কবি রুদ্র মুস্তফার কাছে তার একটি কবিতা পড়ার জন্য, আজকের শেষ কবিতা। তবে এরপরে আরেকটি করে প্রশ্ন থাকবে আপনাদের জন্য। তবে এখন শেষ কবিতাটি পাঠ করছেন কবি রুদ্র মুস্তফা। আসলে অন্য একটি কবিতা পড়তে চেয়েছিলাম, কিন্তু আমার দাদা কুশল ভৌমিক কোনো কালে ঘর ছিল না বাসন্তী কবিতাটি আসলে শুনতে চেয়েছেন। দাদার প্রতি শ্রদ্ধা রেখেই, ভালোবাসা নিবেদন করে কোনো কালে ঘর ছিল না কবিতাটি পাঠ করছি। কোনো কালে ঘর ছিল না বাসন্তীর, রাত জেগে কপাট আগলে কারো জন্য অপেক্ষা ছিল না। বুকের রশিতে শরীর মেলে দিয়ে কেউ কখনো ঘাম শুকানোর জন্য অপেক্ষা করতে বলেনি। অনাহত ঈর্ষায় কেউ কখনো বলেনি, অকারণে কেন জানালা খোলো, কেন ভেজাও চোখের কাজল। চুপসে যাওয়া জারুল বনে যে আসে ক্ষণে ক্ষণে, তার জন্য কেন দিন গোলো। কোনো কালেই ঘর ছিল না বাসন্তীর, হাত ভরা কাঁচামাটির গন্ধে লেটে দেয়া উঠোনের স্বপ্ন ছিল না। রোয়া ওঠা রাতে কারো মাথার চুলবিলি কাটতে কাটতে কখনো জাগেনি মনে সিধে চুরের ভয়। বলেনি কেউ, ওঠো ভোরবেলা, কাজ আছে মেলা, সকাল সকাল যেতে হবে গঞ্জে। কোনো কালেই ঘর ছিল না বাসন্তীর, ছিল তাবু ঘেরা তারিত জীবন, ছিল ঈশ্বরের লীলা সঙ্গী মা। খোদা ভাঙতে গিয়ে দেহ ভেঙে ভেঙে সে চূর্ণ হয়ে গেছে জ্যোৎস্না জল রোদে। বাসন্তীর মালসা ভরা সাদা ভাতে মিশে থাকে তার গুরু, আর শরীর ঘেঁষা পীড়িত চাঁদের উল্লাসে প্রকট হয় পৈতৃক ঋণ। কোনো কালে ঘর ছিল না বাসন্তীর, ছিল মাথার উপর উপচে পড়া আকাশ, আর ছিল ঈশ্বরের মতো বহুরূপী বাবু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। কবি আমাদের একজন মন্তব্য করেছেন খাইরুল ওয়ারা, আমরা এমন কোন রঙের কথা কল্পনা করতে পারি না যে রং বাস্তবে নেই। একজন কবি তাই করেন যা তার পরিবেশ ও প্রতিবেশ থেকে দেখে থাকেন। বোঝার বিষয় হলো, আমরা সাধারণ মানুষ পুকুরের উপরের নারীকে দেখে থাকি, আর কবিরা দেখেন পুকুরের জলের ভিতর তরঙ্গের ছবি। অসাধারণ আলোচনা, ভালো লাগলো সবার কবিতা পাঠ। সংঘমিত্রা নিয়োগী বলছেন, ভালো লেগেছে কবিতা পাঠ। চৈতালি বসু বলছেন, 3 কবির কবিতায় মুগ্ধ, 3 জন কবিকেই আমার অভিনন্দন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি একটি প্রশ্নে। এই প্রশ্নটি রুদ্র মুস্তফা, যেহেতু আপনি স্ক্রিনের সামনে রয়েছেন তাই আপনাকে দিয়ে শুরু করছি। এরপরে যাব তাহমিনা শিল্পীর কাছে, সবশেষে যাবো আজকে চিরশ্রী দেবনাথের কাছে। রুদ্র মুস্তফা, আপনি একজন কবি, কবিতা বলতে আপনি আসলে কি বোঝেন? কবিতা, আমার দাদা একটি কুশল ভৌমিক দাদা একটি কথা বলেন, কবিতা তার কাছে নিঃশ্বাস নেয়ার মতোই প্রয়োজনীয়, অপরিহার্য এবং সুন্দর। দাদার এই কথাটিকে আমি বিশ্বাস করি, কবিতা আমার কাছে তাই। আমি মনে করি একেবারে ভিতরের অন্তর্গত কথা যা আমি বলতে চাই, যা আমি স্বাভাবিকভাবে বলতে পারি না, তা ব্যক্ত করার আমার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কবিতা। কবিতা আমার কাছে অপরিহার্য, জীবনের গভীর বোধের দোতনা কবিতা। কবিতা আমার কাছে শিল্পের অন্যতম একটি মাধ্যম। কবিতা আমার কাছে জীবন প্রকাশেরও মাধ্যম। ধন্যবাদ। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা চমৎকার করে তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে।
কবি তাহমিনা শিল্পী, কবিতা বলতে আপনি কি বোঝেন? কবিতা কি, এটা যখন কবিতা সঙ্গে শুরুর দিকে কেউ আমাকে জিজ্ঞেস করতো, তখন খুব সহজেই বলে দিতে পারতাম, বলাটা খুব সহজ ছিল। কিন্তু আসলে যতই কবিতার সাথে একাত্ম হচ্ছে, যতই গভীরে যাচ্ছি, ততই আসলে এর সংজ্ঞাটা আমার কাছে খুব জটিল থেকে জটিলতর হচ্ছে। এবং আমি মনে হয় যে এক বাক্যে এটাকে ব্যাখ্যা করা বা এটা সংজ্ঞায়িত করা শক্ত কাজ। যেটা আমি বোধহয় উদ্যানের একটি সংখ্যায়, প্রবন্ধ সংখ্যায় এটা নিয়ে একটি লেখাও ছিল আমার। তো সেটাও বোধহয় বেশ ১,৫০০ শব্দের মতো গিয়েছে। তারপরও বোধহয় আমি কবিতাকে আসলে যতটা প্রকাশ করা সম্ভব, সংজ্ঞায়িত করা সম্ভব বা ব্যাখ্যা করা সম্ভব, আমি কিন্তু সেটা পারিনি। বা কবির পক্ষে আসলে কতটা সম্ভব আমি ঠিক জানি না, আমার পক্ষে তো মোটেই সম্ভব না। আমার সীমিত জ্ঞানে আসলে এটা এত বিস্তার, বিশাল সমুদ্র কবিতা। এই বিশাল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থেকে আমি ওপারকে বর্ণনা করতে পারবো না, এটা খুব কঠিনতর কাজ। কিন্তু তারপরও আমি যেটা বলি যে একটি কবিতা হচ্ছে আমার কাছে এমন একটি বিষয়, যেটা হচ্ছে আমার আত্মতৃপ্তি দিবে, যেটাকে ছন্দ থাকবে, যেখানে উপমা থাকবে, অলংকার থাকবে, এবং পরিষ্কার ভাবে জীবনের কিছু কথা বলবে, কিছু বোধের কথা বলবে। আহ এটাকে যদি আমি সংক্ষেপে বলি তাহলে ঠিক এভাবেই বলা যায়। আবার যদি বলি যে ছন্দ আসলে কবিতায় কতটা প্রয়োজন, তাহলে বলবো যে ছন্দ কবিতার একটি মানুষের যেরকম হাত পা থাকে ঠিক তেমনই, কিন্তু একটি হাত যদি না থাকে তা মানুষ চলতে পারে। আবার যদি বলি যে ছন্দ আজকে আহ অন্তমিল ছাড়াও কিন্তু মানে অন্তমিলটা কিন্তু আসলে ছন্দ নয়, কিন্তু এই ছন্দও কিন্তু কবিতায় থাকে, আমার বলায় থাকে, আমার বোধে থাকে, এবং আমার প্রকাশেও থাকে। সেক্ষেত্রে ছন্দ ছাড়া আসলে কবিতা আমি মনে করি না যে আছে। কিন্তু কবিতাকে সহজভাবে প্রকাশ করার জন্য আমাকে যেটা, মানে এক কথায় যদি আমি বলি, কবিতা হচ্ছে একটি ভালো লাগার, বোধের এবং জীবনের যেটা অংশ। সর্বশেষে কবিতাটা পড়ার পরে একটি ছবি যদি পাঠকের মনে বা যিনি লিখলেন কবি, তার মনে যদি একটি ছবির মতো আসে, পুরো কবিতাটি একটি ইমেজ তৈরি করে, তাহলেও কিন্তু সেটি একটি কবিতা হবে। ধন্যবাদ ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। আমি দুটি দর্শকদের মন্তব্য পাঠ করছি। কবি কামরুন নাহার কোহিলি বলছেন, তিন কবির মতো তাদের কবিতা এবং আলোচনাও অনেক সুন্দর হয়েছে, সবার জন্য শুভ কামনা। লাভলি মুস্তফা বলছেন, বাসন্তী কবিতাটি যত শুনি ততই ভালো লাগে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি চিরশ্রী দেবনাথের কাছে। কবি চিরশ্রী দেবনাথ, আপনি কবিতা বলতে কি বোঝেন? আসলে কবিতা বলতে কি বুঝি এ নিয়ে এত হাজার হাজার মাইল তর্ক হয়ে গেছে, মানে যুগ যুগ ধরে, তা নিয়ে মানে বলাটাই একটা খুব অসুবিধার ব্যাপার। তো প্রথম, যেমন কারো কাছে কবিতা অমুক, কারো কাছে তমুক। জীবনানন্দের কাছে উপমাই ছিল কবিতা, আবার শঙ্খ ঘোষ বলেছিলেন যে ছন্দই কবিতা। আমার কাছে কবিতা, আমি যদি বলি একদম এখনের অনুভূতি যদি বলি যে আমার কাছে কবিতা কি, তাহলে আমি বলবো আমার কাছে কবিতা হচ্ছে যন্ত্রণা। মানে কবিতা লিখতে না পারলে আমার এত যন্ত্রণা হয়, তাই আমার কাছে আর কবিতাটা যখন লিখতে পারি, মানে যদি মনের মতো অন্তত 2 লাইন লিখতে পারি, তখন সেই যন্ত্রণাটার উপশম হয় এবং আনন্দ হয়। তাই বর্তমানে আমার কাছে কবিতার যে অনুভবটা আছে যা আমার আত্মার সঙ্গে মিশে আছে, তা হলো আমার কবিতার না লিখতে পারার যন্ত্রণাটা। এমন ভাবেই কবিতা আমার আত্মার সঙ্গে মিশে গেছে। আর অবশ্যই কবিতা আমার প্রতিবাদের ভাষা। আমি যখন পরিবেশ বা নারী বা ধর্ষণ বা কোনো রাজনৈতিক ঘটনা যাই আমাকে প্রভাবিত করে, আমি সেই প্রতিবাদের ভাষাটা কবিতার মাধ্যমে দিতে চাই। তাই কবিতা আমার আত্মার রং এবং তার প্রকাশের একমাত্র ভাষা। আমার কাছে কবিতা হলো এই যন্ত্রণা এবং আনন্দের একটি প্রবাহিত নদী। ধন্যবাদ কবি চিরশ্রী দেবনাথ। আসলে শেষ হয়েও না হইলো শেষ, এখনই আপনারা যাচ্ছেন না, আরো 3-4 মিনিট আমরা রাখছি, কারণ আরেকটি সম্পূর্ণ প্রশ্ন এসেছে কবি শামসুদ্দিন হীরার কাছ থেকে, যে কারণে আসলে এই প্রশ্নটিও আপনাদের কাছ থেকে আমরা জানবো। তার পূর্বে আমি চৈতালি বসুর একটি মন্তব্য পাঠ করছি। কবিতা আমার কাছে বনলতা সেন,
যার মুখোমুখি বসলে আমার সব ভালো লাগা জড়ো হয় একসাথে, দুঃখ চলে যায়। এবং আমাদের দাদা, আমাদের শ্রদ্ধেয় দাদা শহীদ বসু বলেছেন, শেষে তৌফিক পড়ো। আসলে আমি আজকে কবিতা বলতে চাচ্ছিলাম না, তো দেখি যদি সময় থাকে, এই প্রশ্নটি বলার পরে সময় থাকলে হয়তো পড়তে পারি, নাও পারি। তো দাদা আমাকে ক্ষমা করে, যদি না পড়তে পারি ক্ষমা করে দিবেন। আর প্রশ্নটি করেছেন কবি শামসুদ্দিন হীরা। আমি প্রথমে প্রশ্নটি করছি কবি চিরশ্রী দেবনাথ, এরপরেই কবি রুদ্র মুস্তফা, এবং সবশেষে করব তাহমিনা শিল্পীকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রশ্নটি আছে, কবির উপলব্ধি জাত শিল্প ভাবনার বিন্যাসী কি কবিতা? চিরশ্রী দেবনাথ। ধন্যবাদ শামসুদ্দিন হীরা ভাই, আপনার প্রশ্নটি খুবই সুন্দর। কবিতার মধ্যে শিল্প বিন্যাস তো অবশ্যই থাকবে, তবে কবিতা সে সময়ই কবিতা হয়ে উঠবে যখন তা পাঠকের অনুভবকে ছুঁতে পারবে। আর হাজার হাজার শব্দের সমাহার, তার বিপুল সৌন্দর্য দিয়ে বাক্য বিন্যাস করেও যদি কোনো কবিতা সৃষ্টি করার পর তা যদি পাঠকের হৃদয়ের অনুভবের সঙ্গে না মিশে, তবে তা নিতান্তই কৃত্রিমতার আরোপে দুঃখিত, কৃত্রিমতার আলোকে সেটা উদ্ভাসিত, সেখানে পাঠকের সঙ্গে কবির কোনো রিলেট ঘটলো না। তাই শুধু শিল্প ভাবনার যে বিন্যাসটা সেটাই কবিতা নয়, পাঠকের সঙ্গে কবিতাটির একটি আত্মগত অনুভবের মিলন ঘটতে হবে, সেটাই। আমি ঠিক একই প্রশ্নে চলে যাচ্ছি কবি রুদ্র মুস্তফার কাছে। রুদ্র মুস্তফা, আপনিও বলবেন কবির উপলব্ধি জাত শিল্প ভাবনার বিন্যাসী কি কবিতা? রুদ্র মুস্তফা। ধন্যবাদ খুব চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমি শুরুতে আসলে কবিতা নিয়ে খুবই অল্পতেই বলে ফেলেছি কবিতা আসলে কি। কবিতার ব্যাখ্যাটি বলা অনেক বড় ব্যাপার, সেটি আসলে আমাদের কবি তাহমিনা শিল্পী এবং চিরশ্রী দেবনাথ কবি, ওনারা দুজনে খুব চমৎকার ভাবে বলেছেন, আমি ওখানে যাচ্ছি না। এখন যে প্রশ্নটি আসলে করা হয়েছে এর ভিতর দিয়ে আমি তখন যা বলতে পারিনি তার কিছু অংশ বলছি। আমি প্রশ্নটি আরেকটু অন স্ক্রিনে আনার জন্য অনুরোধ করছি। কবির উপলব্ধিজাত শিল্প ভাবনার বিন্যাসী কি কবিতা? আমার কাছে মনে হয় কবির উপলব্ধিজাত শিল্প ভাবনা অবশ্যই কবিতা, কিন্তু সেই কবিতা হয়ে উঠলো কিনা সেই প্রশ্নটা যদি আসে তাহলে এই প্রশ্নটি অনেক দীর্ঘ প্রশ্ন। শিল্পের মধ্যে তৈরি হয়েছে অনেকগুলো ব্যাপার, আমরা প্রকরণের ব্যাপারগুলো জানি, ছন্দ উপমা অলংকার নানাগুলো ব্যাপার জানি। একটি সার্থক কবিতা কখন হয়ে ওঠে, নানাভাবে হয়ে ওঠে, কি কি কারণে হয়ে ওঠে, সেটি আসলে বিন্যাস করে হচ্ছে যে পাঠক। আমরা দেখি যে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন, খুব ভালো রেজাল্ট, এরকম 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 স্টুডেন্টরা পরবর্তী সময় দেখা গিয়েছে যে বড় বড় আমলা হয়েছে, কেউ হচ্ছে যে শিক্ষক হয়েছে। তারা যেমন খুব যত দ্রুত হচ্ছে শিল্পের বিন্যাসের কাজটি করেন, বিশ্লেষণের কাজটি করেন, অনেকে দেখেছে তারা লিখতে গিয়ে পারেননি। আবার অনেকে আছে স্বভাবজাত কবি, তারা আসলে বিন্যাসে কতটুকু যায় আমি জানি না, কিন্তু তাদের বোধের জায়গা থেকে আসলে দুর্দান্ত সব শিল্প তৈরি হচ্ছে। বিন্যাসের ব্যাপারটি পাঠকের কাছে থাকে, সমালোচকের কাছে থাকে, সাহিত্য বোদ্ধার কাছে থাকে। শিল্পী হয়তো শিল্পের বোধের জায়গা থেকেই শিল্পের জায়গাটি শিল্প তৈরি করেন। তবে কবিতার ক্ষেত্রে কবিতা হয়ে ওঠার যে ব্যাপারটি আছে, যে প্রকরণটি আসলে আমাদেরই তৈরি করা, সমাজের মানদণ্ডে তৈরি করা, শিল্প সাহিত্যের মানদণ্ডে তৈরি করা, সেই প্রকরণ কিন্তু দিন দিন হচ্ছে একটি ফর্ম থেকে আরেকটি ফর্মের দিকে শিল্প সাহিত্য চলে যাচ্ছে। যেমন আমরা আগের কবিতাগুলোতে দেখেছি একটা সময় কিন্তু, আমার কৈশোরের কথা বলবো, আমার মিলের ছড়া ভালো লাগতো, কবিতা ভালো লাগতো। একটু বড় হওয়ার পর দেখা যাচ্ছে যে গদ্য কবিতা ভালো লাগছে, অন্তমিলের কবিতার চেয়েও বরঞ্চ যে কবিতায় উপমা রূপক বেশি সেই কবিতা ভালো লাগছে। আমি জানি না পরবর্তীতে শিল্প তার নতুন কোন প্রকরণ নিয়ে আসবে। আমরা যেমন সাহিত্যের ক্ষেত্রে নতুন নতুন টার্ম দেখেছি, সুরিয়ালিজম, ম্যাজিক রিয়ালিজম, তারপর হচ্ছে ন্যাচারালিজম, পোস্ট মডার্নিজম, আমাদের নাট্যাচার্য সেলিম আল-দীন ফুল রিয়ালিজম তৈরি করেছেন। এই যে সাহিত্যের ইজম গুলো এসেছেন, শিল্পের নতুন নতুন প্রকরণ তৈরি হয়েছেন। প্রকরণ তৈরি হওয়া মানে শিল্প আর একটি ফর্মে থাকছে না। সুতরাং ভবিষ্যতে আমাদের শিল্প কোন ফর্মে যাবে, সেই ফর্মে কবিতা আর কোন কোন মানে বিচার হবে, কোন কবিতা কবিতা হয়ে উঠলো, কোন কবিতা হলো না, সেই প্রশ্নগুলো থেকে যাবে। তবে হচ্ছে শিল্পবোধের বিন্যাস, শিল্পবোধের বিন্যাসটি কবিতার ভিতরেই থাকে।
কবি কতখানি বিন্যাসের জায়গা থেকে কবিতা লেখেন আমি জানি না। আমার বোধের জায়গা থেকে আমি আসলে কবিতাটি লিখি। প্রচলিত যে কাঠামো আছে সেই জায়গাগুলো আসলে পড়াশোনা বা নিজের বোধের জায়গা থেকে তৈরি হওয়া, সেটাও প্রয়োগ করার চেষ্টা করি। ঠিক বিন্যাস কতখানি আমি জানি না আসলে। ধন্যবাদ। ধন্যবাদ কবি রুদ্র মুস্তফা। আমি ঠিক ওই প্রশ্নটি নিয়ে যাচ্ছি কবি তাহমিনা শিল্পীর কাছে। প্রশ্নটি করেছেন কবি শামসুদ্দিন হীরা। কবির উপলব্ধি জাত শিল্প ভাবনার বিন্যাসে কি কবিতা? তাহমিনা শিল্পী। শিল্প ভাবনা বোধের যে প্রকাশ সেটা কবিতা। কবির ভিতরে যে শিল্প বোধের তৈরি হয় সেখান থেকেই কিন্তু কবিতা হয়, কিন্তু বিন্যাসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই বিন্যাসটা যে যার মতো করে নেয়, আবার যে যার মতো করে বুঝেও নেয়। এখন এই বোধটাকে প্রকাশ করার জন্য যে একেবারে বিন্যাসটা যথাযথভাবে করতে হবে এতটাও আমার মনে হয় না। বিন্যাসটা তো এক একজন এক এক রকমের করে প্রয়োগ করে, শব্দের প্রয়োগ, উপমার প্রয়োগ, অলংকার প্রয়োগ, সবকিছু নিজের মতো করে নিজের বোধের মতো করেই তৈরি করে, সেটাও এক অর্থে বিন্যাস। কিন্তু প্রকৃতপক্ষে বিন্যাসটা যথাযথ হলো কি হলো না, এই মানদণ্ডটা কি কবির কাছে থাকা উচিত কিনা, বা এটা আসলে বিজ্ঞজন যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তারাই ততটা বলতে পারবেন। এটার মানদণ্ড তাদের কাছে। কিন্তু কবি যথাসাধ্য চেষ্টা করেন তার শিল্প যে বোধ, সেই বোধটাকেই তিনি কবিতায় প্রকাশ করেন, তার নিজস্ব ভাবনা, নিজস্ব অলংকার, নিজস্ব উপমা এবং ছন্দের মাধ্যমে সময়কে উপস্থাপন করেন। আবার এই যে যে স্বপ্নের মানে কবিতার যে বিন্যাসটা, সেটাও কিন্তু সময়ের উপরেও অনেকটা ডিপেন্ড করবে, যে আমি কখন কোন ভাবনার উপরে কবিতাটা লিখছি, কোন সময়ের উপরে দাঁড়িয়ে কবিতাটা লিখছি, সেখান থেকেও কিন্তু বিন্যাসটা নির্ভর করবে। তো এক অর্থে এটা কবিতার শিল্পবোধের যে ভাবনা সেটার বিন্যাস, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, প্রকাশটা একরকম, বিন্যাসটা আবার ভিন্ন রকম। ধন্যবাদ। ধন্যবাদ কবি তাহমিনা শিল্পী। আসলে অনুষ্ঠানটি আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর কবি সৌমিত বসু দাদা যখন কোনো কথা বলেন তখন সেই কথাটি রাখতেই হয়, কারণ তিনি আমাদের অগ্রজ এবং শ্রদ্ধেয় এবং আমাদের মাথার উপর একটি বিশাল ছায়া। তো দাদা বলেছেন যে তৌফিক তুমি শেষে একটি কবিতা পাঠ করবে। ইতিমধ্যে ত্রিপুরা থেকে আমাদের বন্ধু সংঘমিত্রা নিয়োগী, সেও বলছে ঠিক দাদা, শেষে আমরা সঞ্চালকের কবিতা পাঠ শুনতে চাই। তো সেই জন্য আসলে আমি চেয়েছিলাম আজকে আপনাদের কবিতাই শুনতে, কিন্তু শেষে একটি কবিতা আমি পাঠ করছি। আমার এই কবিতাটির শিরোনাম শাড়ির জমিন। এই কবিতাটি আমি যখন লেখার পরে আমি যখন একটি ফেসবুকে পোস্ট দেই, পোস্ট দেওয়ার পরে আমাকে সৌমিত্র একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটি বলেই আমি আসলে এই কবিতাটি পাঠ করতে যাচ্ছি। দাদা বলেছিলেন যে কলমটি ঠিকঠাক ধরে রাখ, তোর কবিতার দিকেই আমার চোখটি আটকে গিয়েছে এবং চোখ আজকে স্থির হয়ে গিয়েছে। আমাকে 4 জন ফোন করে বলেছে তোমার তৌফিক একটা কবিতা লিখেছে। এই কথাটি শোনার পরে আমার ভিতরে একটা অদ্ভুত শিহরণ খেলে যায়। তো আমি ঠিক এখন সেই কবিতাটি পাঠ করছি। কবিতাটির শিরোনাম শাড়ির জমিন। তাজমহল রোডে চোখ আটকে গেল দুপুরের ঘোমটায়, শাড়ির ভাজে ভাজে ফুটে আছে বিনয়ী প্রেম। দূর থেকে দেখলাম, হাত ধরিনি তার। আমি একটা গোলাপ দিব বলে মন স্থির করলাম। শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল, বৃক্ষের পাতাগুলো চর্যাপদের যুবতী মলা মাছ যেন। শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ল। আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চি আগুনে। সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে সুবাহানবাগে প্রথম দেখি ভেজা রোদে, তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ। ধীরে ধীরে ফিরোজা রঙে দেখেছি তার ময়ূরী দেহ। আস্থার নাগর দোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ। সেদিন থেকেই মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি। আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমি।
ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানটি আপনারা ছিলেন এবং আপনাদের তিনজনকে নিয়ে আমরা আবারও কোনো একদিন কোনো একটি অনুষ্ঠানে হাজির হব। তবে আপনাদেরকে নিয়ে একসঙ্গে না রেখে যদি আলাদা আলাদা করে নেওয়া যায় সেক্ষেত্রে মনে হয় আমাদের লাভ বেশি, কারণ আপনাদের কাছ থেকে আমাদের শেখার জানারও রয়েছে অনেক কিছু এবং আপনাদের প্রত্যেকটি প্রশ্নের তাৎক্ষণিক জবাব দিয়েছেন অনেক বিদগ্ধ পণ্ডিতরাও ওইভাবে দিতে পারবেন বলে আমি মনে করি না আর কি। এটা একটা সহজাত কবির বৈশিষ্ট্য এবং আপনারা প্রত্যেকে যে জাত কবি এবং জাত লিখিয়ে সেটা আজকে প্রমাণ করে দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত উদ্যান টেলিভিশনের আজকের অনুষ্ঠানে এসে 1 ঘন্টার অনুষ্ঠানে এসে আপনারা প্রত্যেকেই 1 ঘন্টা 20 মিনিট ধরে আপনারা অপেক্ষা করছেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আবারও দেখা হবে। ধন্যবাদ।